স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম সামিরুল, আসসালামু আছি আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনাদের কি অবস্থা? স্যার আলহামদুলিল্লাহ স্যার, আপনি এই ভালো তো আছেন? মোটামুটি আছি। আচ্ছা, গুড টু নো। আমাদের এক্সাম হচ্ছে, জানেন তো আপনারা। আমাদের যে আমাদের যে আদার স্টুডেন্টস আছে এক্সাম দিচ্ছে, বা তাদের রেজাল্ট বা তাদের যে আপডেট, আপনারা অ্যাওয়্যার তো স্যার এরকম? সার্টিফিকেট লেভেলের তো পরীক্ষা শেষ হয়েছে মেবি 26 তারিখে। রাইট, রাইট, জাস্ট 26 তারিখে শেষ হলো। এন্ড তারা প্রফেশনাল হচ্ছে, লেভেলের ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। কারেক্ট, এটা লাস্ট উইক থেকে স্টার্ট হয়ে গেছে। এন্ড যেটা জানেন, মানে দে আর দ্য লাস্ট আপনার ব্যাচ আর কি, আপনার পুরনো সিলেবাস। ওকে, সো আপনাদের থেকে নতুন সিলেবাস হবে। সো মানে মেন্টালি প্রিপারেশনটা নিয়ে রাখবেন আপনার ওভাবে। ওকে, আর পাস্ট সিলেবাস আর পাস্ট কন্টেন্ট আসলে আমাদেরকে সামনে খুব একটা ম্যাটার করবে না। হোয়াট উইল ম্যাটার ইজ দি কনসেপ্ট। ওকে, সো এটাই আর কি আপনাদের সাথে আলাপ করার জন্য আমিও খোঁজ রাখছিলাম আমার আগের স্টুডেন্টদেরকে, মানে তাদের সিচুয়েশনটা কি। মানে ওরা ওদের জায়গা থেকে মনে করছে যে এমসিকিউটা আসলে আসলে খুব ইজি হতো। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি যে এমসিকিউ ইজ অলওয়েজ টাফার দেন আপনার যেটা আমাদের ইউজুয়াল ফরম্যাট আছে। অ্যাটলিস্ট তাদের তো একটা সেট আপ আছে, তারা তো জানে জিনিসটা কিভাবে আসবে। ওকে, বাট আপনাদের জন্য আপনারা হচ্ছেন কি ফার্স্ট ব্যাচ, ওই চ্যালেঞ্জটা থাকবেই সবসময়। এন্ড আপনাদেরকে রিকোয়েস্ট করবো কনসেপ্টস, ঠিক আছে, নাথিং বাট কনসেপ্টস। তো যেটা লাস্ট ক্লাসে আপনাদেরকে আমি বলেছিলাম, আপনারা কি এমসিকিউ গুলা কি টেস্ট করতে পেরেছিলেন? আমাদের বইয়ের এন্ডে যে এমসিকিউ গুলো আছে, ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেনের সাথে যে জিনিসগুলো আছে, সেলফ টেস্ট কোশ্চেনস গুলো আছে। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, কারো কোনো চ্যালেঞ্জ আছে? মানে বেসিক্স চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2 কারো কোনো প্রবলেম আছে? এনিথিং, এনি কন্টেন্ট, এনি এরিয়া, যদি আপনারা মানে ক্লিয়ার করতে চান, আই এম অল ইয়ার্স। ঠিক আছে, আচ্ছা। সো আজকের এরিয়া হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4 কে কম্বাইন্ড করে নিয়েছি আমি। ওকে, সো কম্বাইন্ড বলতে গিয়ে যেটা বোঝাতে চাচ্ছি আমি, একটা সেকেন্ড, আমার ভয়েস ক্লিয়ার তো আপনাদের কাছে? জি স্যার। ওকে, সো চ্যাপ্টার 3 এন্ড চ্যাপ্টার 4 টাকে আসলে আমি কম্বাইন করে নিয়েছি। এর একটা কারণ হচ্ছে কি, দুটো আসলে আমাদেরকে অনেকটা, কি বলবো আর কি, মানে একটা স্টার্ট করে আপনার বুক অফ অরিজিনাল এন্ট্রি আর একটা শেষ হচ্ছে আপনার লেজার দিয়ে। ওকে, সো জিনিসটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড মনে হবে, বাট এখানে অনেকগুলো এলিমেন্ট আছে। ওকে, সো অনেক এলিমেন্ট আছে, অনেকগুলো কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট গুলাকে আমি টাচ করে করে যাবো। সো ইউজুয়ালি যেটা হয়তো আপনাদেরকে একটা বুক অফ অরিজিনাল এন্ট্রি করতে বলতাম, দ্যাট আই ওয়ন্ট ডু। ঠিক আছে, বা কোনো সাম হয়তো টপ টু বটম আমি শেষ করতে বলতাম, সেটা হয়তো করবো না, বাট কনসেপ্টস গুলো আমি আপনাদেরকে টাচ করে যাব। ওকে, আর আপনাদের এই পর্যন্ত অ্যাকাউন্টিং আর কয়টা ক্লাস হয়েছে? কোন কোন কন্টেন্টস আপনারা ক্লিয়ার মানে সাবজেক্টে আছেন এখন? তাহলে আমার জন্য ইজি হতো যে আপনারা কোথায় আছেন বুঝতে পারতাম। এনিবডি? আচ্ছা, স্যার, নন কারেন্ট অ্যাসেটস এন্ড ডেপ্রিসিয়েশন এই চ্যাপ্টারটাই করছে। গুড, 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 ইটস অ্যান ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে এমসিকিউ, আগে এটাতে ইউজুয়ালি আমাদের ব্রড সাম আসতো, এমসিকিউ তে হয়তো কিছু ভ্যারিয়েশন আসবেন, যেটা আমি বলছি বারবার। আপনার রেকগনিশন অফ ফিক্সড অ্যাসেট নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আপনার ডিসপোজাল, নাম্বার 3 হচ্ছে ডেপ্রিসিয়েশন, আর নাম্বার 4 হচ্ছে রিভ্যালুয়েশন। এই চারটা কনসেপ্ট আপনাদেরকে জানতেই হবে। ওকে, আর এই চারটা কনসেপ্টের সাথে হয়তো এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্সে কিভাবে ট্রিটমেন্ট হয়ে থাকে সেই জিনিসটা আপনারা ক্লিয়ার করবেন। এই 5টা এরিয়া যদি আপনারা ফিক্সড অ্যাসেটে ক্লিয়ার করেন চ্যাপ্টার 11, মানে আপনারা মানে থরো হবেন। ওকে, সো উইথ দিস আই উইশ টু স্টার্ট মাই চ্যাপ্টার 3 এন্ড চ্যাপ্টার 4। চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 আপনারা যেহেতু ডিফারেন্ট সিলেবাসের ব্যাচ, আপনাদেরকে আমি ডিফারেন্ট ভাবে আমি এটা পারসু করব। ওকে, সো ফার্স্ট অফ অল একটা ম্যাপ আপনাদেরকে জেনে নেওয়া দরকার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমরা এতক্ষণ লাস্ট চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 ডিসকাস করলাম, এখানে আপনাদের কিছু অ্যাকাউন্টিং কনসেপ্টস, কনভেনশনস, আইএস 1 আর আইটেমস এন্ড এলিমেন্টস গুলো আপনাদেরকে আমরা গো থ্রু করেছিলাম। ওকে, বাট এই ক্লাসে যে কাজটা আমরা করব, আপনাদেরকে জাস্ট এন্ড টু এন্ড জায়গাটা আমি বুঝাই দেবো যে আসলে আমাদের সিলেবাসটা কি, বা এই এখানে আমরা আসলে করছিটা কি। যদি আপনি কখনো বলতে চান, আমাদের ট্রানজেকশনস হয়, ট্রানজেকশনের দলিল থাকে আমাদের সোর্স ডকুমেন্টসে, সোর্স ডকুমেন্ট থেকে আমরা রেকর্ড করি বুক অফ অরিজিনাল এন্ট্রি, সেখান থেকে নিয়ে আসি আমরা লেজারে, সেই লেজার থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আসি আমাদের ট্রায়াল ব্যালেন্স, এন্ড আফটার ট্রায়াল ব্যালেন্স তখন আমরা প্রিপেয়ার করি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যাজ পার আইএস 1, যেটাকে আমরা প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বলে থাকি। ওকে,
সো দেখেন এই পুরো জিনিসটা নিয়ে কিন্তু আমাদের সিলেবাস। যদি আপনারা জিজ্ঞেস করেন বা আপনাদের কোয়েরি থাকে যে আমাদের অ্যাকাউন্টিং সিলেবাসটা অ্যাকচুয়ালি কি, এইটাই হচ্ছে ইন আ নাটশেল, এই একটা স্লাইডের মধ্যে সবকিছু আছে। সো আমরা প্রথম চ্যাপ্টারে যেটা আপনাদের সাথে ডিসকাস করেছিলাম, মেইনলি ট্রানজেকশনস গুলা কি ডিসকাস করেছিলাম, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে, ক্যাপিটাল ইনকাম, রেভিনিউ ইনকাম, আইএএস এর কিছু কনসেপ্টস আমরা ডিসকাস করেছি। ওকে, তারপর আমরা ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং, বুক কিপিং নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। সো এই এরিয়াগুলো আমাদের কভার হয়েছে। ওকে, সো ট্রানজেকশনস এর পার্ট ছিল ওই জিনিসটা। এখন আপনাদেরকে একটা জিনিস বলি, যেটা কিনা আমাদের চ্যাপ্টার 3 এন্ড চ্যাপ্টার 4। চ্যাপ্টার 3 এন্ড চ্যাপ্টার 4 হচ্ছে গিয়ে সোর্স ডকুমেন্ট, আর চ্যাপ্টার 3 হচ্ছে সোর্স ডকুমেন্ট, চ্যাপ্টার 4 হচ্ছে আমাদের বুক অফ অরিজিনাল এন্ট্রি। ওকে, সোর্স ডকুমেন্টস বলতে আমরা আসলে কি বুঝি? সোর্স ডকুমেন্ট হচ্ছে এনি ট্রানজেকশন, সেটার যদি আপনি একটা এভিডেন্স চান বা যদি প্রুফ চান যে একটা ট্রানজেকশন হ্যাজ অকার্ড, সেটার যেই এভিডেন্সটা উই কল দ্যাট পার্টিকুলার এভিডেন্স অ্যাজ সোর্স ডকুমেন্ট। এখন একটা জিনিস হতে পারে যে একটা ট্রানজেকশনের মাল্টিপল ডকুমেন্ট থাকতে পারে। ডাজ দিস মিন যে আমাদের সব ডকুমেন্ট সোর্স ডকুমেন্ট? সব ডকুমেন্টকে আমি আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্টেটমেন্ট প্রিপারেশনের কাজে লাগাবো? দ্যাটস নট নেসেসারিলি দ্য কেস। ওকে, আমরা যেটাকে সোর্স ডকুমেন্ট হিসাবে আমরা বলবো সেটা থেকেই আমরা আমাদের বুক অফ অরিজিনাল এন্ট্রিতে রেকগনাইজ করব বা ট্রানজেকশন হিসাবে সেই ডেটা থেকে রেকগনাইজ করব। আমি আরো ডেপথে যাব আপনাদেরকে, তখন আপনাদের ক্লিয়ার হবে। ওকে, এন্ড আমার একটা কনসার্ন আছে যে এমসিকিউ তে হয়তো আপনাদের সোর্স ডকুমেন্ট নিয়ে কিছু ট্রিক কোশ্চেন আসতে পারে। সো আমি স্টার্ট করবই চ্যাপ্টার 3টা আসলে সোর্স ডকুমেন্টের কিছু ভ্যারিয়েশন নিয়ে। ওকে, আর তারপর হচ্ছে আমাদের বুক অফ অরিজিনাল এন্ট্রি, সেটা হচ্ছে কি যে ট্রানজেকশন গুলাকে আমি রেকর্ড করেছি বেসড অন মাই সোর্স ডকুমেন্টস, তাদেরকে আমি আমার বুক অফ অরিজিনাল এন্ট্রিতে রেকর্ড করছি। এন্ড অ্যাজ উই নো, আমার বুক অফ অরিজিনাল এন্ট্রি হচ্ছে 6টা: সেলস ডে বুক, পারচেজ ডে বুক, ক্যাশ বুক, পেটি ক্যাশ বুক, পেরোল, জার্নাল। ওকে, আর তারপর যে জিনিসটা আমরা করছি, যাদেরকে আমরা টি অ্যাকাউন্টে রেকর্ড করছি, সেগুলোকে আমরা বলে থাকি লেজার্স। লেজার্স দু রকমের হয়, একটা হচ্ছে নমিনাল লেজার আর একটা হচ্ছে আমার পার্সোনাল লেজার। নমিনাল লেজার হচ্ছে আপনাদের সেই টি অ্যাকাউন্টটা যেটাকে আমরা আসলে বলে থাকি যে যেটা আমাদের বুক কিপিং এন্ট্রির পার্ট, বা যেটাকে দিয়ে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আমি প্রিপেয়ার করে থাকি। ওকে, আর পার্সোনাল লেজার হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল কাস্টমার ওয়াইজ লেজার বা আমার সাপ্লায়ার ওয়াইজ লেজার, যাকে আমি ক্রেডিট সেল করেছি বা যার কাছ থেকে আমি ক্রেডিট পারচেজ করেছি। সো ইন্ডিভিজুয়াল কাস্টমারদের টোটাল লেজারের ব্যালেন্সটাকে আমরা বলি পার্সোনাল লেজার। ওকে, সরি, ইন্ডিভিজুয়াল লেজার যে আছে আমার কাস্টমার বা আমার সাপ্লায়ার যে লেজারটা থাকে, এ লিমিটেড, বি লিমিটেড বা সি লিমিটেড, তাদেরকে আমরা বলে থাকি পার্সোনাল লেজার। বাট টোটাল ব্যালেন্সটা যখন হয় সেটাকে আমরা বলে থাকি নমিনাল লেজার, এন্ড দ্যাট ইজ পার্ট অফ মাই ট্রায়াল ব্যালেন্স অ্যাকাউন্টিং সিস্টেম। সেইখান থেকে উই ড্র আপ ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে, এরর্স অ্যাডজাস্টমেন্টস থাকে, দ্যাট ইজ মাই চ্যাপ্টার 6 এন্ড চ্যাপ্টার 5। এই জায়গাটা এরর্স, অ্যাডজাস্টমেন্ট, রিকনসিলিয়েশন সব শেষ করে উই প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে আপনাদের চ্যাপ্টার 12, চ্যাপ্টার 10, কিছুটা আছে আপনাদের চ্যাপ্টার 13। ওকে, সো এই পুরোটা হচ্ছে আপনাদের সিলেবাসের স্ন্যাপশট, এন্ড এটা করলে অ্যাটলিস্ট আপনারা বুঝবেন যে আপনারা সিলেবাসের কোথায় আছেন। চ্যাপ্টার 1 to ডান মানে আপনাদের ট্রানজেকশনস পার্ট ডান। সো আমরা এখন আছি সোর্স ডকুমেন্টে। ওকে, সো সোর্স ডকুমেন্ট নিয়ে যখন স্টাডি করব, আমি আপনাদেরকে হয়তো খুব ডিটেইলে আমি যাব না, বাট কয়েকটা এরিয়া আপনাদের একেবারে ক্লিয়ার থাকতে হবে। ওকে, যে কোনগুলো আসলে আমার সোর্স ডকুমেন্ট, কোনটাকে আমি কাউন্ট করব, কোনটাকে আমি সোর্স ডকুমেন্ট হিসাবে আমি কনসিডার করব না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ তে আসলে আপনাদেরকে হয়তো কয়েকটা অপশন দিয়ে বলতে পারে which are considered as source documents for my financial statements treatment. ওকে, সো যদি আমি আপনাদের কাছে নিয়ে যাই পেজ নাম্বার 57। ওকে, পেজ 57, আপনারা সবাই কাইন্ডলি বই থেকে পেজ 57টা আপনারা হাইলাইট করেন। ওকে, আপনারা আমার ভয়েস শুনতে পাচ্ছেন তো? জি স্যার। ক্লিয়ার? Yes, sir. ঠিক আছে, Clear, sir. ইটস আ রিপিটেটিভ কোশ্চেন বাট ইটস এন ইম্পর্টেন্ট কোশ্চেন। হঠাৎ করে দেখা গেল আমি 5 মিনিট ডিসকাস করে দেখলাম যে কোনো খবর নেই, ঠিক আছে, দ্যাট শুড নট হ্যাপেন। ওকে, সো যেটা বলছিলাম আপনাদেরকে যে আমাদের পেজ 57-এ ইটস ভেরি ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট আমাদের এমসিকিউর যে এখন এরিয়া বা আমাদের যে সময় চলছে তার জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে সেলস এর থ্রুতে যাই। আজকে যখন আপনি সেল করবেন, ঠিক আছে, সেল করতে গেলে কি করতে হয়? আপনার কাছে একটা সেলস অর্ডার আসতে হয় সবার আগে। ওকে, নাম্বার 1 সোর্স মানে নাম্বার 1 ডকুমেন্ট, আই এম নট সেইং যে সোর্স ডকুমেন্ট, আমি বলছি যে ক্রেডিট সেলস এর সাথে 3টা ডকুমেন্ট আপনার রিলেভেন্ট। ফার্স্ট অফ অল হচ্ছে সেলস এর অর্ডার আসে আপনার কাছে। ওকে, যে আমি আজকে আপনার কাছ থেকে যদি কিছু পারচেজ করতে চাই, আমি আপনাকে একটা অর্ডার দিব, সেই অর্ডারটা আপনার জন্য হচ্ছে সেলস অর্ডার।
খেয়াল করবেন একটা জিনিস, ওকে? নেক্সট হচ্ছে কি আপনি যখন এই সেলস অর্ডারটা যখন কনফার্ম করবেন তখন আপনি আমার কাছে গুডস পাঠাবেন। গুডস পাঠানোর সময় আপনি আমাকে একটা ডকুমেন্ট আমার কাছে পাঠাবেন, যেটাকে আমরা বলি ডেলিভারি নোট। ডেলিভারি নোট হচ্ছে আমার প্রেমিস থেকে যে আমি আপনার প্রেমিসে যে গুডসটা পাঠাচ্ছি তার সাথে আমি একটা ডকুমেন্ট আমি আপনাকে পাঠাচ্ছি। এটা হচ্ছে আমার ডেলিভারি নোট, যে আমি যে গুডসটা আপনার কাছে ডেলিভার করছি। খেয়াল করবেন তাহলে কয়টা ডকুমেন্ট দেখলেন? একটা হচ্ছে সেলস অর্ডার যেটা আপনি আমাকে দিয়েছেন, আর আরেকটা হচ্ছে আপনার যেটা আমি বললাম যে রাইট ডেলিভারি নোট, যেটা আমার কাছ থেকে আপনার কাছে গুডস এর সহ আমি ইস্যু করেছি আপনার কাছে, ওকে? থার্ড ওয়ানটা হচ্ছে যখন আমাদের সেলস কনফার্ম হয়ে গেছে তখন আমি অ্যাজ আ সেলার আমি আপনার কাছে একটা ইনভয়েস ইস্যু করব। এই ইনভয়েসে যেটা স্পেসিফাই করা থাকবে সেটা হচ্ছে যে কত টাকার গুডস সেল করেছি, কি টাইপের গুডস আমি সেল করেছি, এন্ড সেলস এর টার্মস গুলো আমার কি আছে সেই জিনিসটা আমি এখানে উল্লেখ করব। সো দ্যাট ইজ মাই ইনভয়েস, এন্ড যেহেতু এটা আমি ইস্যু করেছি, আই এম দ্য ওয়ান হু ইজ সেলিং, এটাকে আমরা সেলস ইনভয়েস বলবো আর কি জিনিসটা। সো দেখেন যে তিনটা ডকুমেন্ট আমি বলেছি, সেলস অর্ডার, আরেকটা হচ্ছে আমার যে ডেলিভারি নোট, আর থার্ড হচ্ছে গিয়ে আমার যেটা আমি বললাম যে সেলস ইনভয়েস। এই তিনটার মধ্যে অনলি আমার সেলস ইনভয়েস ইজ পার্ট অফ মাই ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। ঠিক আছে? সো যদি একটা এমসিকিউ আসে যে তিনটা অপশন দিয়ে কোনটা আপনাদের জন্য সোর্স ডকুমেন্ট ফর ক্রেডিট সেলস, দ্যাট ইজ গোয়িং টু বি আপনার সেলস ইনভয়েস, ওকে? এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন আপনারা জিজ্ঞেস করবেন, যেটা স্বভাবত কোশ্চেন আসবে, যে কেন আমার বাকিগুলো আমার সোর্স ডকুমেন্ট না? কারণ আমি আজকে আপনাকে বলি সেলস অর্ডার ক্যান চেঞ্জ, ওকে? ডেলিভারি নোট ক্যান বি মডিফাইড, বাট যেটা হচ্ছে আমার সেলস ইনভয়েস দ্যাট ইজ আ বাইন্ডিং কন্ট্রাক্ট, ওকে? সো আমার যে সেলসটা অ্যাকচুয়ালি হয়েছে সেটার মেইন প্রুফ হচ্ছে আমার সেলস ইনভয়েস, ওকে? সো আপনার যেটা ট্রানজাকশন আমরা বলছি যে ক্রেডিট সেলস অফ 100 টাকা, সেটা আমি কখনো সেলস অর্ডার দিয়ে দেখবো না বা ডেলিভারি নোট দিয়ে আমি এটাকে চেক করবো না। সেটার জন্য আমার সোর্স ডকুমেন্ট হবে মাই সেলস ইনভয়েস। আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, ওকে? সো জাস্ট আমি এবার আপনাদেরকে উল্টা আমি আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি। এবার বলবো যে ক্রেডিট পারচেজের যদি আমি সোর্স ডকুমেন্ট জানতে চাই, ঠিক আছে? সো ক্রেডিট পারচেজে কি হবে? আজকে যদি আমি আপনাদের কাছ থেকে কিছু পারচেজ করতে চাই, ঠিক আছে, মি গাউস সামদানি আমি আপনাদের কাছে একটা অর্ডার পাঠাবো। সো আমি যখন পারচেজার, আমি যখন আপনার কাছে একটা অর্ডার পাঠাবো, দ্যাট উইল বি মাই পারচেজ অর্ডার, ওকে? সো পারচেজ অর্ডারের উপর বেস করে আপনি যখন এটাকে কনফার্ম করে যখন আপনি আমার কাছে গুডস পাঠাবেন, কিসের বেসিসে? ডেলিভারি নোট আমার কাছে পাঠাচ্ছেন, ওকে? আর এই ডেলিভারি নোট সাথে যখন গুডসটা আমার প্রেমিসে এসে পৌঁছাবে তখন আমি আরেকটা ডকুমেন্ট আমি ইস্যু করব, যেটাকে আমরা বলে থাকি গুডস রিসিভড নোট। ঠিক আছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। গুডস রিসিভ নোট হচ্ছে সেই ডকুমেন্টটা যখন আমার ওয়্যার হাউস বা আমার ফ্যাক্টরিতে আপনার গুডসটা এসে পৌঁছাবে তখন আমার ফ্যাক্টরি পার্সন একটা ডকুমেন্ট আপনার ইস্যু করবে যে গুডসটা আমি এখানে বুঝিয়ে পেয়েছি, এন্ড দ্যাট ডকুমেন্ট ইজ গোয়িং টু বি কল্ড আমাদের গুডস রিসিভ নোট, ওকে? আচ্ছা, সো এখন দেখেন আজকে আপনার সাথে যদি আমার সেলসটা যদি কনফার্ম হয়ে যায় তখন আপনি একটা ইনভয়েস আমাকে ইস্যু করেন, ঠিক আছে? আই এম দ্য পারচেজার, ঠিক আছে? আপনি সেলার, ওকে? বা পারচেজার ইজ নট দ্য রাইট ওয়ার্ড, আই এম দ্য বায়ার, আপনি হচ্ছেন গিয়ে ওখানে সেলার। সো আপনি যখন সেলস কনফার্ম হন আপনি কি ইস্যু করছেন? একটা সেলস ইনভয়েস ইস্যু করছেন, ওকে? এন্ড মি অ্যাজ আ বায়ার এই আপনার সেলস ইনভয়েসটা আমার জন্য কি হচ্ছে? আমার জন্য পারচেজ ইনভয়েস হিসাবে আপনার নোটিফাই করা হচ্ছে, ঠিক আছে? তাহলে যদি আমি বলি ফ্রম দ্য সাইড অফ আ বায়ার, আমি আপনার কাছে ফার্স্টে কি করছি? একটা পারচেজ অর্ডার দিচ্ছি। ইজ দ্যাট মাই সোর্স ডকুমেন্ট? নেভার, কারণ পারচেজ অর্ডার ক্যান চেঞ্জ, পারচেজ অর্ডার হয়তো অ্যাকসেপ্ট নাও হতে পারে, ওকে? তারপর যখন গুডস আপনি আমার কাছে যখন পৌঁছাচ্ছেন, আমার ফ্যাক্টরিতে যখন আমি তাকে রিসিভ করছি, সেটা কি আমার সোর্স ডকুমেন্ট গুডস রিসিভ নোট? নো, কারণ আমি গুডস ফেরত দিতে পারি বা গুডস এর স্পেসিফিকেশন আমার ম্যাচ নাও করতে পারে বা এটা সোর্স ডকুমেন্ট নাও। সোর্স ডকুমেন্ট সেটা আপনার সাথে যখন আমার এগ্রিমেন্ট ফাইনালি হয়ে গেল, is not the goods you have provided me, and যেটাকে আমি তখন আপনি আমাকে কি করছেন? সো যে জিনিসটা আপনি আমাকে ইস্যু করছেন সেটা হচ্ছে গিয়ে আপনার জন্য, ইউ আর আ সেলার, আপনার জন্য হচ্ছে সেলস ইনভয়েস, মি অ্যাজ আ বায়ার সেটা হচ্ছে আমার জন্য পারচেজ ইনভয়েস, ওকে? সো দিস পারচেজ ইনভয়েস আমি অ্যাজ আ বায়ার এটা আমার জন্য সোর্স ডকুমেন্ট। তাহলে আমি একটা জিনিস বলি, এই যে আমরা 6টা ডকুমেন্টের কথা আমরা আলাপ করলাম, 6টা ডকুমেন্টের মধ্যে অনলি আমার সোর্স ডকুমেন্ট হিসেবে কনসিডার করা হবে বায়ারের জন্য হচ্ছে পারচেজ ইনভয়েস,
ছিল নাকি? ওকে, হ্যালো আর কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন আপনারা? ইয়েস স্যার। Clear? আচ্ছা, স্যার এখন sorry. শুনতে পাচ্ছি। নেটওয়ার্ক ইস্যু। ওকে, সো যে জায়গাটা বলছিলাম, স্যার আপনার ইয়াটা প্রেজেন্টেশন অফ হয়ে গেছে। ওকে ঠিক আছে, আমি নিয়ে আসছি ওটা। রাইট, সো যেটা বলছিলাম আপনাদেরকে, যেটা বলছিলাম যে এখানে আমার সোর্স ডকুমেন্ট হচ্ছে অনলি স্লাইড দেখা যাচ্ছে না স্যার। স্লাইডস পেয়েছেন? না স্যার এখন দেখা যাচ্ছে না না। স্যার আচ্ছা, একটা সেকেন্ড। আচ্ছা, এখন কি ক্লিয়ার? না স্যার নেগেটিভ স্যার। একটা সেকেন্ড। আচ্ছা, দিস হ্যাজ টু ওয়ার্ক। ঠিক আছে। আচ্ছা, আপনাদের কারো এন্ডে মনে হয় একটু ইয়ে হচ্ছে, মনে হয় এটা বাজ হচ্ছে। ঠিক আছে, একটু ইয়ে করে নিন। আচ্ছা, আশা করি এখন স্ক্রিন পাচ্ছেন আপনারা। না স্যার। ও গড, স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার এখন। এটা অন্য কিছু একটা করে নিয়ে আসতে হবে জিনিসটা। ইয়েস স্যার ভিজিবল। থ্যাংক ইউ। এটা মোস্ট প্রবাবলি ফোন আসলে একটু এই প্রবলেমটা করে আর কি আপনার। আচ্ছা, সো যেটা বলছিলাম যে আপনার সোর্স ডকুমেন্ট হচ্ছে ফর ক্রেডিট সেলস বা ক্রেডিট পারচেজ হচ্ছে আমার অনলি সেলস ইনভয়েস, আর আমার যেটা বলছিলাম পারচেজ ইনভয়েস। ওকে, সো আই হোপ দিস মাচ ইজ ক্লিয়ার। এটাই ছিল আমার পেজ 57 এর যে এরিয়াটা। ওকে, এবার আপনাদেরকে আরেকটা সোর্স ডকুমেন্টের সাথে আমি পরিচয় করাই দিব, সেটা হচ্ছে কি আমাদের ক্রেডিট নোট। ঠিক আছে, আপনারা শুনতে পাচ্ছেন আই হোপ? ওকে, ইয়েস স্যার লাউড এন্ড ক্লিয়ার। জি স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে। সো ক্রেডিট নোটটা শেষ করে আমরা আরেকটু মানে ইয়েতে যাবো আর কি, আরেকটা কনসেপ্টে আমরা যাবো, সেটা হচ্ছে ক্রেডিট নোট একটু আপনাদের বুঝে নেওয়া দরকার। লেটস জাস্ট সে যে আজকে আমি আপনাদের কাছে কিছু সেল করেছি, সেল করে আপনি যখন গুডসটা আপনি আপনার এন্ডে পেয়েছেন, বা যখন আমি আপনাকে যে ইনভয়েসটা আমি ইস্যু করেছি, আমি 100 টাকার গুড সেল করেছি, বাট আমি ভুল করে আপনাকে ওভার ইনভয়েস করেছি। ওভার ইনভয়েস মানে আমি 100 টাকার জায়গায় আমি আপনাকে 150 টাকা আমি সেলস আপনাকে রিফ্লেক্ট করেছি। ওকে, এটাকে এখন আবার কিভাবে আমি ঠিক করব? এখন কি আমি নতুন করে একটা ইনভয়েস ইস্যু করব? আমার তো সেলস অলরেডি আমি আপনার কাছে করে ফেলেছি। সো সেইটার ট্রিটমেন্টটা কি, সেটাতে আমি আস্তে আস্তে আপনাদের কাছে আসছি। ওকে, সেকেন্ড কেস, আমি আপনার কাছে সেল করেছি গুডস। লেটস জাস্ট সে যে গুডস যখন আপনার প্রেমিসে পৌঁছেছে, আপনি দেখলেন যে আপনি চেয়েছেন যে স্পেসিফিকেশন, ইটস নট দ্যাট স্পেসিফিকেশন, বা দেখা যাচ্ছে গুডসটা অন ট্রানজিট আপনার নষ্ট হয়ে গেছে। সো ওই মোমেন্টে যখন আপনি গুডসটা পাচ্ছেন, তখন কি আপনি আমাকে পে ব্যাক করবেন? 100 টাকার জায়গায় যখন 150 টাকা হচ্ছে, ইউ আর নট গোয়িং টু পে দিস ব্যাক। এক, বা দেখা যাচ্ছে যে গুডসটা আমি আপনাকে ডেলিভার করেছি, সেলস ইনভয়েস হয়তো আমি 100 টাকাই আমি আপনাকে করেছি, বাট আপনি হয়তো এই টাকাটা আমাকে কখনো পেমেন্ট করবেন না, বিকজ দ্য গুডস আর ডিফেক্টেড। ওকে, সো এই সিচুয়েশনে আমরা তখন কি করি? তখন যেটা হয়, তখন আমাদের একটা সোর্স ডকুমেন্ট জেনারেট করতে হয়, সেটা হচ্ছে গিয়ে আমাদের বলি ক্রেডিট নোট। ওকে, দিস ইজ অলসো ভেরি ভাইটাল। এই ডকুমেন্টগুলো কেন আমরা বলছি বারবার ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন চ্যাপ্টার 6 করি, যখন এরার্স অ্যাডজাস্টমেন্ট করি, বা আমরা যখন কন্ট্রোল অ্যাকাউন্ট করে থাকি, বা এরার্স অ্যাডজাস্টমেন্ট বা আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন করি, তখন এই এরিয়াগুলো আমাদেরকে বারবার আসতে থাকে। ওকে, সো যতটুকু আপনাদের এই কনসেপ্ট এখানে ক্লিয়ার হবে, ততটুকু আপনার ওই জায়গাতে আপনাদের অঙ্কগুলো করতে আপনার জন্য অনেক ইজি হবে। ওকে, সো যেটা আমি বলছিলাম আপনাদের কাছে, যে আজকে যখন আপনার কাছে রং গুডস গিয়েছে বা আপনাকে ওভারচার্জ করা হয়েছে, ইন দ্যাট পার্টিকুলার রেসপেক্ট আপনি অ্যাজ আ বায়ার সেই পেমেন্ট করবেন না। সো তখন আমি অ্যাজ আ সেলার আপনাকে কি করতে হবে? তখন আমি আপনাকে ক্রেডিট নোট ইস্যু করব। এই ক্রেডিট নোট হচ্ছে গিয়ে কি, যখন আমি আপনাকে ওভারচার্জ করব, তখন আপনাকে আমি ইনভয়েসের সাথে ওই পার্টিকুলার অ্যামাউন্টটাকে আমি অ্যাডজাস্ট করে দিব। 100 টাকার জায়গায় যেহেতু আমি 150 করেছি, আমার ক্রেডিট নোট ইস্যু করলে ওই অ্যামাউন্টটা আমার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওকে, এটা গেল হচ্ছে আমার ক্রেডিট নোটের ইস্যুটা। ক্রেডিট নোটটা কে ইস্যু করে, এই জায়গাটা আপনাদের খুব ইম্পর্টেন্ট। ক্রেডিট নোট ইস্যু করে কিন্তু আপনার সেলার। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে বলছি, আপনারা হচ্ছেন বায়ার। সো আপনার গুডসের যে ফল্টি আছে, বা আপনাকে যে ওভারচার্জ আমি করেছি, সেটা আপনি কিসের থ্রুতে আমাকে আপনি রিকোয়েস্ট করবেন? হুইচ সোর্স ডকুমেন্ট? দ্যাট পার্টিকুলার সোর্স ডকুমেন্ট উইল বি কল্ড আপনার ডেবিট নোট। ওকে, এইবার আমি আপনাদেরকে তাহলে দুটো আমি ডকুমেন্টের কথা আমি এখানে নিয়ে আসলাম।
একটা ডেবিট নোট যেটা থ্রুতে আপনার বায়ার সেলারকে কনফার্ম করে যে আপনি আমাকে ওভারচার্জ করেছেন বা যে গুডসটা আপনি আমাকে দিয়েছেন সেই গুডসটা ইটস নট অ্যাডিকুয়েট বা নট অ্যাপ্রোপ্রিয়েট বা নট অফ দ্য রাইট স্পেসিফিকেশন, ঠিক আছে? সো এই টাকাটা আমি পেমেন্ট করব না। ওকে, সো দ্যাট ইজ ডেবিট নোট। আর সেলার যখন আপনার বায়ারকে যখন এটাকে কনফার্ম করে যে সোর্স ডকুমেন্টটা ইস্যু করে থাকে যে হ্যাঁ এই টাকাটা আমি অ্যাডজাস্ট করব বা এই টাকাটার জন্য পেমেন্ট করতে হবে না, দ্যাট পার্টিকুলার ডকুমেন্ট ইজ গোয়িং টু বি কল্ড ক্রেডিট নোট। ঠিক আছে? সো দেখেন দুটো আমার ডকুমেন্ট আছে, একটা ক্রেডিট নোট একটা ডেবিট নোট, কিন্তু কোনটা আমার সোর্স ডকুমেন্ট? ক্রেডিট নোট ইজ দি সোর্স ডকুমেন্ট। ওকে, এখন আপনারা জিজ্ঞেস করবেন কেন? বিকজ ক্রেডিট নোটটা হচ্ছে আমার কনফার্ম করা, সাপ্লায়ার যেটা ইস্যু করবে দ্যাট ইজ ফাইনাল। ঠিক আছে, আপনি বায়ার হিসেবে বলতেই পারেন যে আমি টাকাটা পেমেন্ট করব না, কিন্তু আমি যদি সেলার হিসেবে যদি আমি আপনাকে এগ্রি না করি তাহলে কি হবে? দ্যাট উইল নট বিকাম আ পার্ট অফ মাই ট্রানজেকশন। অনলি যখন আমি ক্রেডিট নোট ইস্যু করব মি অ্যাজ আ সেলার, আমি আপনার ওভারচার্জটাকে আমি অ্যাকনলেজ করব বা গুডস রিটার্ন যেটা হবে সেটাকে আমি অ্যাকনলেজ করব, that will become part of my source document only, because that will be the transaction only. Okay, so আমরা যে জিনিসটা এখান থেকে খেয়াল করলাম যে ক্রেডিট সেল, ক্রেডিট পারচেজ বা রিটার্ন ইনভার্স বা রিটার্ন আউটওয়ার্স যেটা আমার হচ্ছে সেটার জন্য অনলি তিনটা সোর্স ডকুমেন্টকে আমি অ্যাকনলেজ করব। নাম্বার 1 সেলস ইনভয়েস, নাম্বার 2 পারচেজ ইনভয়েস, আর নাম্বার 3 হচ্ছে আমার ক্রেডিট নোট। এই জায়গাতে কারো কোনো চ্যালেঞ্জ আছে কিনা? I wish to know. No, sir. Okay, anybody? No, sir, কোনো প্রবলেম নেই। No, sir. ঠিক আছে, সো স্যার আমার এটাতে একটা যে- প্রশ্ন। হ্যাঁ ডেফিনেটলি আস। স্যার এমসিকিউ তে যদি স্যার সোর্স ডকুমেন্ট হিসেবে আসে তাহলে সেলস ইনভয়েস প্লাস আপনি বললেন স্যার হুম। পারচেজ ইনভয়েস দুটো যদি জি। স্যার অপশনে থাকে তাহলে আমরা কি দুইটাকেই কারেক্ট করব নাকি সেলস Absolutely. ইনভয়েস? অ্যাবসলিউটলি, যদি আপনাকে কোশ্চেনে আসা থাকে যে হুইচ অফ দ্য ফলোইং আর সোর্স ডকুমেন্টস, ঠিক আছে, তখন যদি আপনাকে অপশনে যদি ধরেন 4টা দেওয়া থাকে এর মধ্যে যদি সেলস ইনভয়েস এন্ড পারচেজ ইনভয়েস থেকে থাকে এটাকে আপনার অ্যানসারে সিলেক্ট করতে হবে জিনিসটা। এন্ড বাই দ্য ওয়ে ইটস আ গুড কোশ্চেন টু আস্ক। এমসিকিউ কিন্তু নট নেসেসারিলি আপনাকে খালি একটা অ্যানসার সিলেক্ট করতে হবে। এমসিকিউ কিন্তু এরকম আসতে পারে যে আপনাকে এখানে নিচের যে 3টা বা 4টা পয়েন্ট দেওয়া থাকবে তার মধ্যে থেকে মাল্টিপল অপশনসও আপনার আসতে পারে। এই ব্যাপারটা একটু ট্রিকি হয়ে যায় জিনিসটা। ওকে, কারণ আমাদের সাইকোলজি তো সবসময় আমরা মনে করি একটা অ্যান্সার হতে পারে আর কি আমাদের, ইট ক্যানট বি মাল্টিপল, বাট এরকমও থাকতে পারে যে 3টা অপশন দিয়ে লাস্ট অপশন থাকতে পারে আমাদের অল অফ দি অ্যাবাভ, বা আমাদের আরেকটা অপশন থাকতে পারে নান অফ দি অ্যাবাভ। ওকে, সো এই জন্য আপনাদেরকে এই জায়গাগুলোতে আমি একটু বেশি ড্রিল করছি যাতে করে কনসেপ্টে যাতে করে উইকনেস না থাকে। ওকে, আচ্ছা জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা জি। কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলেন। স্যার যখন নাকি আমরা ইয়েটা ইস্যু করবে আমাদেরকে ক্রেডিট নোটটা, লাইক ফর এক্সাম্পল আমাদের হলো গিয়ে আমরা পিও করেছিলাম সেটা থেকে আমাদের 100 টাকা হওয়ার কথা ছিল, বাট আমাদেরকে যখন নাকি গুডসটা পাঠানো হয়েছে তখন আমাদেরকে ইনভয়েস করা হয়েছে 150, রাইট? তো তখন কি আমাদের ক্রেডিট নোটটা শুধু 50 টাকার জন্য আসবে অ্যাডজাস্টমেন্ট হিসেবে? অ্যাবসলিউটলি, আপনি যখন প্রথমে ইস্যু করবেন, ইস্যু যেহেতু হয়েছে ভুল হয়ে গেছে, দ্যাট ইজ 150, দ্যাট ইজ মাই সেলস ইনভয়েস। আর যখন আপনি এটাকে যখন অ্যাজ আ সেলার যখন আপনি নতুন করে ইস্যু করবেন ক্রেডিট নোট, দ্যাটস গোইং টু বি অফ অনলি 50 টাকা। ঠিক আছে, এন্ড 50 টাকাই আমার অ্যাডজাস্টমেন্ট হবে উইথ সেলস এর কি। ওকে, আর যদি ফল্টি প্রোডাক্টস এর জন্য 100 টাকায় আমি আর না দিতে চাই তখন ওরা ক্রেডিট নোট ইস্যু করবে 100 টাকার? অ্যাবসলিউটলি, পুরো অ্যামাউন্টের। বা দেখা গেল কি যে আপনি পার্শিয়াল অ্যামাউন্ট আপনার ফল্টি আছে, তখন ওই পোর্শনটাই আপনি ক্রেডিট নোট করবেন, যতটুকু টাকা আপনি হয়তো আপনি ফল্টির কারণে হয়তো দিচ্ছেন না জিনিসটা। ওকে Yes, sir. স্যার আমার So একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ আসাদ, বলেন। আপনি বললেন যে 100 টাকার জায়গা 150 টাকা হচ্ছে ইনভয়েসটা ভুলে গেছে আর কি। জি, আমি কেন আগের ইনভয়েসটা বাতিল করে নতুন করে 100 টাকা ইনভয়েস দিচ্ছি না? আমি কেন ডেবিট ক্রেডিট নোটের এই ঝামেলাতে জড়াতে যাচ্ছি? আচ্ছা, গুড কোশ্চেন, গুড কোশ্চেন। ঠিক আছে, এটা আমার আগেও আমার স্টুডেন্ট এই কোশ্চেনটা করতো। এটার ফার্স্ট প্রবলেম হচ্ছে কি, আপনি যখন সেলস আপনি ইনভয়েস ইস্যু করে ফেলছেন, ঠিক আছে, আপনি ইনভয়েস ইস্যু করেছেন আজকে ডে 1-এ, তারপর আপনি যখন লেটস জাস্ট সে যে বিজনেসেরই একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন আপনি খেয়াল করে দেখেন যে আজকে আপনি ইনভয়েস ইস্যু করেছেন, আপনি 1 মাস 2 মাস পর যখন আপনার আপনার যখন আপনি যাকে সেল করেছেন আপনার কাস্টমার যখন আপনাকে সেটেল করবে টাকাটা, সে হয়তো তার 2 মাস বা 3 মাস পর আপনাকে সেটেল করতে বসছে। সেটেলমেন্টের সময় সে খেয়াল করে দেখলো আমি গুডস পেয়েছি 100 টাকার, কিন্তু আমার ইনভয়েস হয়েছে
150 টাকার। সো জিনিসটা হচ্ছে কি, যেই ডেটে আপনি ট্রানজাকশন করেছেন আর যেই ডেটে আপনি টাকাটা সেটেল করতে যাচ্ছেন তার মধ্যে একটা গ্যাপ আছে কিন্তু আপনার, জি স্যার। খেয়াল করবেন। দুটা কারণে হয়, আমি দুটাই আপনাকে এখানে উত্তর দিব। একটা হচ্ছে একটা মানে টাইমলিনেসের একটা ইস্যু আছে, একটা গ্যাপ হয়। এই কারণে দেখা যাচ্ছে আমি যদি আবার তাকে ওখানে যদি আমি ব্যাক করি বা ক্যান্সেল করি, ঠিক আছে, এটাকে আমাদের আসলে বিজনেস টেনারে এই জিনিসটা আসলে সম্ভব হয়ে ওঠে। যদি এটা ইমিডিয়েটলি হতো, যে আছে কালকের মধ্যে ব্যাপারটা হতো, তাহলে আমার জন্য ইজি হতো আসলে এটা ক্যান্সেল করে নতুন একটা ইস্যু করে দেওয়া। ঠিক আছে, কারণ কি আপনি এর মাঝে কিন্তু দেখা যাচ্ছে আরো নতুন 2-3টা আপনার ইনভয়েস ইস্যু হচ্ছে, বা দেখা যাচ্ছে আপনার পার্শিয়াল অল্প অল্প করে কিছু সেটেলমেন্টও হয়তো হচ্ছে। ঠিক আছে, সো এই জিনিসগুলোকে ইনকর্পোরেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। ওকে, আর যেটা আমরা জানি যে সেলস ইনভয়েস হচ্ছে ফাইনাল, ওটার ফাইনালিটাকে আসলে মেনটেন করার চেষ্টা করা হয়। ওকে, সেকেন্ড ইস্যু আছে, সেকেন্ড যে চ্যালেঞ্জটা আছে সেটা হচ্ছে যে আপনি আজকে এটা এখানে একটা অনেক ফ্রড হয়। একটা ফ্রড হচ্ছে কি, আমরা যে কোনো বিজনেসে দেখবেন যে ইয়ার এন্ডে এসে প্রচুর পরিমাণে ইনভয়েস করে, আপনার সেলস বাড়ায়, পরের বছরে এসে করে কি জানুয়ারি বা ফেব্রুয়ারিতে সেই ইনভয়েস গুলাকে আপনার কি করে ক্যান্সেল করে আপনার। সো এই জিনিসটাকে যাতে করে আপনাকে আটকায় ফেলা হয়, ঠিক আছে, যাতে করে আপনি বারবার এই জিনিসটা চেঞ্জ না করতে পারেন, এই কারণে এই ক্যান্সেল করাটাকে ডিসকারেজ করা হয়। ঠিক আছে, হয় না যে একেবারে তা না, দিস ইজ হাইলি ডিসকারেজড। ওকে, বা যদি এটা ক্যান্সেল করে ইউ অ্যাজ অ্যান অডিটর ইউ ক্যান গো এন্ড আস্ক দেম যে কেন হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ। সো দিস কমপ্লিটস আওয়ার সোর্স ডকুমেন্টস ফর ক্রেডিট সেলস, ক্রেডিট পারচেজেস, আর একটা হচ্ছে আমার রিটার্ন ইনওয়ার্ডস এর বা রিটার্ন আউটওয়ার্ডস এর যে কেসটা হয়ে থাকে। এবার আমি চলে যাচ্ছি আস্তে আস্তে আপনাদের কাছে আমাদের সেলস ডে বুকগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব, যেটা কিনা আমাদের বইতে হচ্ছে পেজ নাম্বার 60। আমি পেজ নাম্বার 60 আমি খুব একটা ডিটেলে যাব না, কারণ আসলে আমাদের নতুন সিলেবাসে আপনাদেরকে ওইভাবে করে ড্র করতে হবে না। এটা সেলস ডে বুক বা পারচেজ ডে বুক বা ক্যাশ বুক আপনাদেরকে ওইভাবে করে ড্রাফট করতে হবে না, সেই জায়গা থেকে আমরা আসলে সরে আসছি। কিন্তু আপনাদেরকে কনসেপ্ট গুলা জানতে হবে, ঠিক আছে, যে অ্যাটলিস্ট এমসিকিউ তে যাতে করে আপনারা ওটাতে হ্যান্ডেল করতে পারেন। সো কামিং টু দিস আর কি, পেজ নাম্বার 60, যেটা কিনা হচ্ছে আমার বুক অফ অরিজিনাল এন্ট্রি। বুক অফ অরিজিনাল এন্ট্রি আমার কয়টা আছে? আমরা যেটা জানি, ক্রেডিট সেলস যেটাকে রেকর্ড করি দ্যাট ইজ মাই সেলস ডে বুক, ক্রেডিট পারচেজ যেখানে আমি রেকর্ড করি দ্যাট ইজ মাই পারচেজ ডে বুক, ক্যাশ বুক হচ্ছে অল অফ মাই আপনার যত আমার ক্যাশ পারচেজ হয় বা আমার যে ক্যাশ পেমেন্টস হয়। এই ক্যাশ বলতে গেলে কিন্তু শুধু আমার নট জাস্ট মাই ক্যাশ, কিন্তু এখানে কিন্তু ব্যাংকও কিন্তু ইনভলভড। ঠিক আছে, সো বোথ অফ মাই ক্যাশ এন্ড ব্যাংক, আমার পেমেন্টস এন্ড রিসিপ্টস যেটা হচ্ছে দ্যাট ইজ পার্ট অফ মাই ক্যাশ বুক। পেটি ক্যাশ বুক হচ্ছে আপনার খুচরা যে টাকার লেনদেন গুলা হয়, ক্যাশে লেনদেন জিনিসটা যেটা হয় সেটাকে আমরা রেকর্ড করি পেটি ক্যাশ বুকে। ওকে, পেটি ক্যাশ বুক আপনাদেরকে করতে হবে না, কিন্তু আপনাদেরকে ইমপ্রেস সিস্টেমটা জানতে হবে। হাউ ডাজ ইট ওয়ার্ক, এন্ড ইমপ্রেস সিস্টেমে আপনার কত অ্যামাউন্ট টপ আপ করতে হবে সেটা জানতে হবে। এমসিকিউতে হয়তো ওই পরিমাণ আসতে পারে, বাট আপনাকে কেউ কখনো বলবে না যে একটা পেটি ক্যাশ বুক ড্র করেন। ওকে, পেরোল কি জিনিস জানতে হবে, পেরোলে কয়েকটা কনসেপ্ট আমাদের আছে, আমাদের গ্রস পেমেন্ট কি, আমাদের নেট পেমেন্ট কি, আমাদের উইথহোল্ডিং পেমেন্ট ইস্যু কি, আর আমাদের যে এমপ্লয়ার্স এন্ড এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড। বা হয়তো আপনাকে বলতে হতে পারে যে গ্রস পেমেন্ট কত, ঠিক আছে, বা আমার নেট পেমেন্ট কত, এটা ক্যালকুলেশন করে হয়তো আপনার বের করতে পারে। ওকে, আর লাস্ট একটা হচ্ছে আমাদের জার্নাল। জার্নাল যেটা আপনারা খুব ভালো করে জানেন যে জার্নাল হচ্ছে, জার্নাল ইজ দ্যাট বুক অফ অরিজিনাল এন্ট্রি যেখানে কিনা আমার বাকি যে 5টার কথা আপনাদেরকে বললাম সেই 5টা যেখানে রেকর্ড না হয় সেটা এসে আমার রেকর্ড হয় ইন জার্নাল। তাহলে সেই ব্যাপারটা কি, সেই ব্যাপারটা আমি আগে আপনাদেরকে একটু বলে রাখি। সোজা কথা হচ্ছে আপনি ফিক্সড অ্যাসেট পারচেজ করেছেন। ওকে, ফিক্সড অ্যাসেট যদি আপনি ক্রেডিটে পারচেজ করেন, সে কখনোই সেলস ডে বুক বা পারচেজ ডে বুকে আপনার আসবে না, সে ক্যাশ বুকে আসবে না, কারণ এখানে কোনো ক্যাশ পেমেন্ট হয়নি আপনার। তাহলে তাকে রেকর্ড করছেন কোথায়? জার্নাল। ডেপ্রিসিয়েশনের যে ডাবল এন্ট্রি গুলো আছে রেকর্ড করবেন কোথায়? জার্নাল। এরার্স অ্যাডজাস্টমেন্ট আছে, যদি কখনো রেকর্ড করতে হয় সেটা কোথায় করবেন? জার্নাল। ওকে, সো এমসিকিউ এখানে যেটা আসতে পারে সেটা হচ্ছে আপনার একটা ট্রানজাকশন আসবে যেটাকে আপনাকে হয়তো বলবে যেটা কোন বুক অফ অরিজিনালিটিতে আপনি তাকে রেকর্ড করবেন। এখানে এই বইতে আমার ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 2 আছে, যেটা আপনারা সবাই প্র্যাকটিস করলে আই গেস যে 7টা 12টা আপনার ট্রানজাকশনকে কোথায় রেকর্ড করবেন সেই প্র্যাকটিসটা আপনাদের হয়ে যাবে। ওকে, সো এটা করে আমি আপনাদেরকে যদি আমি স্টার্ট করি, তো আমাদের বুক অফ অরিজিনাল এন্ট্রি হচ্ছে কি? বুক অফ অরিজিনাল এন্ট্রি হচ্ছে এই যে আমার যে ট্রানজাকশন গুলা যে হচ্ছে, ট্রানজাকশন গুলাকে যখন আমি কনফার্ম করছি আমার সোর্স ডকুমেন্টের থ্রুতে, তখন তাকে আমার একটা জায়গাতে রেকর্ড করতে হয় based on these particular criteria, say credit sales, credit purchase, cash transactions, petty cash, payroll and journal. Okay, so এখানে যদি আপনারা জানতে চান যে পেজ নাম্বার দেখবেন 61 এ আছে, আমাকে একটা ফরম্যাট দেওয়া আছে যে সেলস ডে বুক দেখতে কেমন হয়।
লেফট মোস্ট কলাম হচ্ছে আমার ডেটার কলাম। ওকে, এরপরের কলামটা হচ্ছে আমার যেটা ইনভয়েসের একটা নাম্বার থাকে। আজকে যদি আপনি ফার্স্ট ইনভয়েস ইস্যু করেন তাহলে হতে পারে এটা আপনার 1001, মানে I001, ঠিক আছে। সেকেন্ড ইনভয়েস ইস্যু করেন I002। ক্রেডিট নোট যদি ইস্যু করে থাকেন তাহলে হচ্ছে ক্রেডিট নোট 001। ওকে, এগুলো হচ্ছে রেফারেন্স নাম্বার। থার্ড হচ্ছে কোন পার্টির কাছে আপনি ক্রেডিট সেল করেছেন বা ক্রেডিট পারচেজ করেছেন সেই ডিটেইলটা দেওয়া থাকবে। এন্ড ফোর্থ কলাম হচ্ছে আপনার টোটাল অ্যামাউন্ট, যত টাকার আপনি ক্রেডিট পারচেজ বা ক্রেডিট সেল করেছেন সেই অ্যামাউন্টটা দেওয়া থাকবে। ওকে, সো ক্রেডিট আপনার সেলস ডে বুক এন্ড পারচেজ ডে বুক আর ভেরি সিমিলার। সেলস ডে বুকে হচ্ছে অনলি আপনার ক্রেডিট সেলস গুলো থাকবে, পারচেজ ডে বুকে হচ্ছে আমাদের অনলি কি থাকছে, অনলি ক্রেডিট পারচেজ গুলা থাকছে। ওকে, বইতে আরেকটা জিনিস করেছে আপনারা দেখবেন যে আরো কিছু কলাম অ্যাড করেছে। এই কলামগুলা কি? এই কলামগুলো জাস্ট আপনাদেরকে আমি এক্সপ্লেইন করে যাব, এটা আপনাদেরকে আর ডিটেইলে যাওয়ার কোনো দরকার নেই। ফার্স্ট কলাম যেটা থাকে সেটা হচ্ছে আমার ভ্যাটের কলাম থাকে। আরেকটা কলাম যেটা থাকে সেটা হচ্ছে আমার টাইপ অফ সেলস বা টাইপ অফ পারচেজ দেওয়া থাকে। ওকে, তাহলে সেটা কি হয়ে থাকে আপনাকে বলি। যদি আজকে আপনি 115 টাকার যদি আপনি সেল করে থাকেন, সেটার মধ্যে ভ্যাট আছে, যদি 15 টাকা যদি ভ্যাট হয়, ওই ভ্যাট কলামে আপনি 15 টাকা নিয়ে আসবেন। ওকে, আর যদি আপনার ওখানে যে পার্টিকুলার প্রোডাক্ট আপনি সেল করেছেন সেটা যদি শুজ হয়ে থাকে তাহলে শুজ হয়ে থাকবে আপনার 100 টাকা। ঠিক আছে, এরপর যদি আপনি যদি ক্রেডিট সেল করে থাকেন আপনি ওয়াশিং মেশিন, ওকে, 250 টাকা, তাহলে কি হবে, 50 টাকা যদি ভ্যাট হয় ভ্যাটের কলামে থাকবে 50 টাকা, আর ওই ক্যাটাগরি অফ সেলস হবে কি ওয়াশিং মেশিন, ওই ক্যাটাগরিতে থাকবে আপনার 200 টাকা। সো আসলে আমরা যে কাজটা আসলে করছি, আপনি মেইন রেকর্ড কিপিং করছে টোটাল সেলস উইথ ভ্যাট। ওকে, আর বাকি যে কলামগুলোর কথা বলছি সেটা হচ্ছে আপনাকে স্পেসিফিকেশন, যে কোনটা কোন ক্যাটাগরির হচ্ছে সেই জিনিসটাকে আপনি আলাদা করে রাখছেন, এন্ড দ্যাট ইজ ফর ইওর ম্যানেজমেন্ট রিপোর্টিং অনলি। ওকে, এই গেল আমার সেলস ডে বুক এন্ড পারচেজ ডে বুকের মানে হাউ ডাজ ইট লুক। জাস্ট একবার চোখ বুলাই নিলে আপনাদের হবে, এটা নিয়ে আপনাকে কেউ বলবে না যে একটা সেলস ডে বুক করতে বা একটা পারচেজ ডে বুক করতে। আমরা চলে আসি আমাদের ক্যাশ বুকে। ঠিক আছে, আমি আপনাদেরকে একেবারে এগুলো করে সময় নষ্ট করতে পারতাম, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 কে আপনাদেরকে কোর কনসেপ্টস গুলো আপনাদেরকে মাথায় দিয়ে নেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইররিলেভেন্ট জিনিস সময় নষ্ট করা আমাদের একেবারেই আসলে সময় নেই আর কি আসলে করার। ওকে, নেক্সট আপ ইজ ক্যাশ বুক। ক্যাশ বুকটা একটু আপনাদের বুঝতে হবে। ঠিক আছে, ক্যাশ বুকের ফার্স্ট এই জিনিসটা জানতে হবে, দিস ইজ নট জাস্ট আপনার ক্যাশ সেলস এন্ড ক্যাশ পেমেন্টস। এখানে আমার ব্যাংক পেমেন্টস সো থাকবে, ক্যাশ পেমেন্টসও থাকবে, ব্যাংক রিসিপ্টসও থাকবে, আমার ক্যাশ রিসিপ্টস আমার থাকবে। আর আরেকটা জিনিস আমরা যেটাকে সবসময় আমাদের কনসেপ্টে একটা ভুল হয়ে থাকে, যে আমরা মনে করি যে অনলাইন ট্রান্সফারের পার্ট হবে না, বা ব্যাংকের ডাইরেক্ট ক্রেডিট বা ডাইরেক্ট ডেবিট এই জিনিসগুলো আসবে না। আমাদের কিন্তু ব্যাংকের অনলাইন চ্যানেলগুলোকেও কনসিডার করতে হবে যখন আপনি পেমেন্টস বা রিসিপ্টসকে আপনি কনসিডার করেন। এবার আপনাদেরকে একটা কোশ্চেন আসবে যে একটু আগে যখন আমরা সোর্স ডকুমেন্ট হিসেবে ডিসকাস করেছিলাম ফর ক্রেডিট সেলস এন্ড ক্রেডিট পারচেজ, আমাদের সোর্স ডকুমেন্ট গুলা কি ছিল, ইনভয়েসেস, বোথ ফর সেলস ইনভয়েস এন্ড পারচেজ ইনভয়েসেস, আর এটা ছিল আমাদের ক্রেডিট নোট। ঠিক আছে, তাহলে ক্যাশ বুকের আমার সোর্স ডকুমেন্ট কি? আপনারা কেউ বলতে পারবেন যে ক্যাশ বুকের সোর্স ডকুমেন্টটা কি, বা ক্যাশ ট্রানজাকশনস, পেমেন্টস বা রিসিপ্টস এর সোর্স ডকুমেন্ট কাকে আমরা কনসিডার করি? ক্যাশ মেমো। না, ক্যাশ মেমো ইজ টোটালি ডিফারেন্ট। ক্যাশ মেমো আমরা, হ্যাঁ আপনার কথা ভুল নাই, ক্যাশ মেমো আমরা ওয়ার্ডটা মুখে মুখে অনেক বেশি ইউজ করি। ঠিক আছে, বাট আমাদের এক্সাম পারপাসে ইনভয়েস না, ইনভয়েস হচ্ছে আপনার সেলস এর সাথে। স্যার ব্যাংকের চেক, ব্যাংকের চেক হচ্ছে ইটস আ ফর্ম অফ আপনার সোর্স ডকুমেন্ট, বাট আমরা একটা ওয়ার্ড ইউজ করি যে ওয়ার্ডটা আসলে যেটা দিয়ে আমাদের সোর্স ডকুমেন্টকে ডিফাইন্ড হয়ে যায়। ওকে, আমি আপনাকে বলি, আপনার ব্যাংকের চেক, আর এটা হচ্ছে চেক বুক কাউন্টার ফয়েল, ঠিক আছে, বা ডেবিট অ্যাডভাইস, এগুলাই তো আমাদের আসলে সোর্স ডকুমেন্ট বলে থাকে, কিন্তু দিজ আর ক্যাটাগরিজ অফ আপনার ব্যাংকের বা ক্যাশ বুকের সোর্স ডকুমেন্ট, বাট যেটা একটা ওয়ার্ড দিয়ে যাক তাকে আমরা ডিফাইন করব। এই কারণে আপনাদেরকে একটু পুশ করছি, সেটা হচ্ছে গিয়ে তাকে আমরা বলবো রেমিটেন্স অ্যাডভাইস। ঠিক আছে, রেমিটেন্স অ্যাডভাইস এটা হচ্ছে আমার বুকিশ টার্ম। রেমিটেন্স অ্যাডভাইস ইজ দি সোর্স ডকুমেন্ট ফর মাই ক্যাশ বুক। ওকে, এখন আমি আপনাকে বলি এবার এভিডেন্স গুলা দেখে, যেটা একটু আগে আপনারা বললেন যে চেক, ইয়েস চেক ইজ মাই এভিডেন্স। ওকে, সেকেন্ড যেটা হচ্ছে আপনি অনলাইনে আজকে টাকা ট্রান্সফার করছেন আপনার অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে, এই যে অনলাইন রিসিপ্টটা হচ্ছে আপনার, দ্যাট ইজ অলসো ইওর সোর্স ডকুমেন্ট। ওকে, তারপর কথা হচ্ছে আজকে আপনি যখন কাউকে চেক লিখে দিচ্ছেন,
চেক লিখে দিলে দেখবেন যে চেকের পাতায় লেফট হ্যান্ড সাইড একটা ছোট্ট করে একটা ইয়ে থাকে, কিন্তু আপনার একটা নোট থাকে, এটাকে কেউ ফোলিও বলে থাকি আমরা, এটাকে আমরা চেক বুক কাউন্টার ফয়েল বলে থাকি, সেটা আমার সোর্স ডকুমেন্ট হয়। কিন্তু কোন এই সবগুলাকে আমরা একটা ওয়ার্ডে ডিফাইন করে থাকি, দ্যাট ইজ রেমিটেন্স অ্যাডভাইস। ওকে, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে আর কি। সো আপনাদেরকে এক্সামে এটা আসতে পারে, সোর্স ডকুমেন্ট ফর ক্যাশ বুক দ্যাট ইজ গোইং টু বি রেমিটেন্স অ্যাডভাইস। আচ্ছা, এবার আপনাদেরকে যেটা বলি যে ক্যাশ বুক হাউ ডাজ ইট লুক এন্ড হাউ ডাজ ক্যাশ বুক ফাংশন। ক্যাশ বুকের সবসময় মনে রাখবেন দুটা সাইড থাকে, একটা থাকে হচ্ছে আমার রিসিট সাইড, একটা সাইড হচ্ছে আমার পেমেন্ট সাইড। ঠিক আছে, পেজ নাম্বার 63 তে আপনারা দেখবেন যে ক্যাশ বুকটা দেখতে কেমন, ওরা এটাকে দুভাগ করে দিয়েছে, যে পেমেন্ট সাইডটাকে নিয়ে আগে ডিসকাস করেছে, তারপর আপনাদেরকে রিসিট সাইডটাকে নিয়ে আগে ডিসকাস করেছে। ওকে, রিসিট সাইডে যেটা হয়ে থাকে, ফার্স্ট কলামটা থাকে আপনার ডেট, সেকেন্ড কলামটা হয়ে থাকে হচ্ছে আপনার ন্যারেটিভ বা ডেসক্রিপশন, যে কোন খাত থেকে আপনার টাকা আসলো, কোন খাত থেকে আপনার টাকা পেমেন্ট হলো, এন্ড থার্ড কলাম হচ্ছে আপনার টোটাল কলাম, যেই টাকাটা আপনি রিসিভ করেছেন বা যে টাকাটা আপনি পেমেন্ট করেছেন। ওকে, আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে রিসিট সাইডে সবসময় আপনার ওপেনিং ব্যালেন্স নিয়ে আপনাদের আসে। ঠিক আছে, যদি আপনার এক্সেস ব্যালেন্স ক্যারি ফরওয়ার্ড করেন আগের পিরিয়ডের থেকে, যদি কারেন্ট পিরিয়ডে আপনি যদি কম ব্যালেন্স আপনি নিয়ে আসেন বা শর্টেজ হয়ে থাকে, তাইলে আপনার ডেবিট ব্যালেন্সটা হবে না, সেখানে যেটা হবে আপনার পেমেন্ট সাইডে আপনার এই ক্রেডিট ব্যালেন্সটা আপনার ক্যারি ফরওয়ার্ড করে আসবে জিনিসটা। ওকে, আর যেটা একটু আগে আমি আপনাদেরকে সেলস ডে বুক বা পারচেজ ডে বুকের বলেছিলাম যে আরো কিছু কিছু কলাম আপনারা এখানে অ্যাড করতে পারেন, এই কলামটা পুরোপুরি অপশনাল, বাট এই কলামটাকে আমরা বলি অ্যানালিটিক্স কলাম। Hello, sir. কেউ কি স্যারকে শুনতে পাচ্ছেন? আমরা কেউ শুনতে পারছি না। না, কেউই শুনতে পাচ্ছে না, একটু ওয়েট স্যার কানেক্টেড বাট দি নেট প্রবলেম। স্যারকে একটু নক দেন। স্যার ডিসকানেক্টেড হয়ে গেছে, একটু ওয়েট করি। আচ্ছা, অ্যাপোলজিস, ইন্টারনেট ডিস্টারবেন্স। ওকে, আচ্ছা, যেখানে ছিলাম, আচ্ছা স্ক্রিন পাচ্ছেন? অল গুড? জি স্যার, Yes, sir. Okay. ঠিক আছে, সো যেটা বলছিলাম আপনাদেরকে যে যে ইয়েতে ছিলাম, যে when we are discussing আমার ক্যাশ বুকে আমার দুটা কলাম থাকে, আমার রিসিট সাইড আর একটা হচ্ছে আমার পেমেন্ট সাইড, আর চাইলে আমি অ্যানালিটিক্স পারপাসে আরো কিছু কলাম করতে পারি, যদি আমি কখনো দেখতে চাই কোন কোন খাত থেকে আমি টাকা পাচ্ছি। সেটা ইউজুয়ালি যেটা হয় আমার ক্যাশ সেলস এর পার্ট হয়ে থাকে, আমার ক্রেডিট সেল যাদের কাছে করেছিলাম তারা যখন আমাকে টাকা সেটেল করবে সেই পোর্শনটা আমার এখানে চলে আসে আর কি। ওকে, আর পেমেন্ট সাইডে কি থাকবে, আমি ফিক্সড অ্যাসেট পারচেজ করেছি থ্রু ক্যাশ, বা দেখা যাচ্ছে আমি রেন্টস পেমেন্ট করেছি, আমি যে কোনো আমার এক্সপেন্ডিচার করেছি, বা আমি আমার কোনো সাপ্লায়ারকে আমি যখন টাকা ফেরত দিচ্ছি যাদের কাছ থেকে ক্রেডিট পারচেজ করেছি, সেই ক্যাটাগরিগুলো আমার এখানে থাকবে। ওকে, সো এই জিনিসটা আমাদের এখানে একটা এরিয়া কভার হলো। আচ্ছা, থার্ড যে জায়গাটা আমি আপনাদেরকে একটু খেয়াল করতে বলবো, আমাদের পেজ 64 এ একটা জায়গা আছে যেটা এমসিকিউতে হয়তো আপনাদের জন্য আসতে পারে। সব ক্যাশ পারচেজ মানে ক্যাশ পেমেন্টে খেয়াল করে দেখবেন, বা আমার ক্যাশ রিসিট যেখানে আছে ওখানে কিন্তু আমার ভ্যাট কলামটা নাই। তাহলে কেন নাই, এই কোশ্চেনটা আপনাদের হতে পারে। কিছু কিছু পেমেন্টস আছে যেই পেমেন্টসে আপনি অলরেডি মানে যেই পেমেন্টসে খেয়াল করে দেখবেন যে কিছু কিছু পেমেন্টস আছে যার জন্য ভ্যাট আপনার পেমেন্ট করতে হয় না। তো তাহলে সেখানে কি আপনার ভ্যাট কলামে কি আপনার সেই অ্যামাউন্ট আসবে? সেখানে ভ্যাট কলাম উইল রিমেইন। No, sir.
ভ্যাট কলাম উইল রিমেইন এমটি। ওকে, এই জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে। কিন্তু যদি আজকে আপনি একটা এক্সপেন্সের জন্য পেমেন্ট করেন, ধরেন আপনি টেলিফোনের পেমেন্ট করেছেন, তার উপর ভ্যাট আছে আপনার 5 টাকা, যদি আপনার 15 টাকা যদি আপনার পেমেন্ট হয়, 5 টাকা যদি থাকে আপনার ভ্যাট, তাহলে ভ্যাট কলামে থাকবে 5 টাকা, আবার থাকবে আপনার টেলিফোন কল এক্সপেন্সের কলামে থাকবে হচ্ছে আপনার 10 টাকা। কিন্তু যে এক্সপেন্সে যদি আপনার ভ্যাট পোর্শন না থাকে, তাহলে কি হবে? তাহলে আমার ওখানে ভ্যাট পোর্শন থাকবে না, ডাইরেক্ট টেলিফোনে আমার 15 টাকা চলে আসবে। ওকে, এই জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 যেটা আপনাদের খেয়াল করতে হবে যে কিছু কিছু ট্রানজাকশন আছে যেটাতে আপনার অলরেডি আগে আপনি ভ্যাট রেকর্ড করে ফেলেছেন বা রেকগনাইজ করে ফেলেছেন, সো এটা সেটেলমেন্টে আপনার ভ্যাটের ট্রিটমেন্ট আর করতে হবে না। ঠিক আছে, লেটস জাস্ট সে আপনি একটা ক্রেডিট সেল করেছেন। যখন আপনি ক্রেডিট সেল করেন তখন কিন্তু আপনার সেলসের সাথে ভ্যাট পোর্শনটা কিন্তু থাকে, কিন্তু সেই টাকাটা যখন আপনি রিসিভ করেন আপনার কিন্তু আর ভ্যাট পোর্শনটাকে রেকগনাইজ করতে হয় না, আপনি স্ট্রেট আপ পুরো টাকাটাকে আপনি ওই মানে রিসিভেবলস এর পোর্শনে চলে আসে আপনার, দ্যাট পার্টিকুলার কাস্টমারের কলামে আপনার জিনিসটা চলে আসছে। ওকে, আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমার ডিসকাউন্ট রিসিভড, আরেকটা হচ্ছে আমার ডিসকাউন্ট অ্যালাউড। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পেজ 64 এন্ড পেজ 65 এ জিনিসটা আছে। আগে জানতে হবে ডিসকাউন্ট রিসিভড কি এন্ড ডিসকাউন্ট অ্যালাউড কি জিনিস। এটা আমাদের এই চ্যাপ্টার 4 এও আছে জিনিসটা, বাট চ্যাপ্টার 3 তে আমি আপনাদেরকে একটু বেসিক্সটা বলে রাখতে চাচ্ছি। ডিসকাউন্ট রিসিভড হচ্ছে যখন আপনি ক্রেডিট পারচেজ করেছেন, ঠিক আছে, কিন্তু আপনার সাপ্লায়ার আপনি যেহেতু টাইমলি পেমেন্ট করে দিয়েছেন, সে আপনাকে সার্টেইন অ্যামাউন্টের ডিসকাউন্ট অ্যালাউ করেছে। সো ডিসকাউন্ট রিসিভড ইজ আ ফর্ম অফ ইনকাম। ঠিক আছে, সো ডিসকাউন্ট রিসিভ যখন হয় আপনার লায়াবিলিটি কমে যায় আর আপনার একটা ইনকাম হয়, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আর ডিসকাউন্ট অ্যালাউডটা কি? ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে যে আপনি ক্রেডিট সেল করেছেন, আপনার সাপ্লায়ার আপনার বায়ার আপনাকে টাইমলি পেমেন্ট করে দিয়েছে, অ্যাজ আ রেজাল্ট তাকে আপনি একটা ডিসকাউন্ট অ্যালাউ করেছেন। সো যেটা হচ্ছে যে ডিসকাউন্ট অ্যালাউ কিন্তু আপনার একটা এক্সপেন্স, খেয়াল করেন, ডিসকাউন্ট অ্যালাউড ইজ অ্যান এক্সপেন্স। আর ওইদিকে যেটা হচ্ছে আমার যে কাস্টমারের কাছ থেকে যে রিসিভেবল থাকে সেই রিসিভেবলটা আমার কমে যাচ্ছে বিকজ তাকে আমি ডিসকাউন্ট অ্যালাউ করেছি। খুব স্ট্রেট ফরওয়ার্ড, রাইট? এবার আপনাদের আমি কোশ্চেন করি, আমরা যে আজকে বুক অফ অরিজিনাল এন্ট্রি দেখালাম আপনাকে, সেলস ডে বুক, পারচেজ ডে বুক, ক্যাশ বুক, পেটি ক্যাশ বুক, পেরোল, জার্নাল, আমার ডিসকাউন্ট অ্যালাউড এন্ড ডিসকাউন্ট রিসিভড সেটা কোথায় আসে আমার? দেখি, এটা আপনাদের কাছ থেকে আমি এমসিকিউ কোশ্চেন। বুক অফ অরিজিনাল এন্ট্রিতে কোথায় আসবে আমার ডিসকাউন্ট অ্যালাউড এন্ড ডিসকাউন্ট রিসিভড? ঠিক আছে স্যার, সেলস ডে বুকে আসবে ডিসকাউন্ট অ্যালাউড আর ডিসকাউন্ট রিসিভড আসবে পারচেজ ডে। আচ্ছা, ঠিক আছে, আই ওয়ান্টেড দ্যাট মিস্টেক টু হ্যাপেন। ঠিক আছে, জিনিসটা হচ্ছে খেয়াল করে দেখবেন কেন হচ্ছে না, সেই জায়গাটা আমাদের আসতে হবে। কারণ সত্য কথা বলতে আমার লাইফও কঠিন হয়ে গেছে আপনাদের এমসিকিউ করে। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি যখন আজকে ক্রেডিট সেলস করছি, আমার ক্রেডিট সেলসে কিন্তু অনলি ক্রেডিট সেলস পোর্শনটা থাকে। খুব মনোযোগ দিয়ে শুনে জিনিসটা, অনলি যত টাকার আমি ক্রেডিট সেল করেছি সেই পোর্শনটা থাকে, রাইট? আরেকটা জিনিস আমার এখানে রেকর্ড হয়, সেটা হচ্ছে যখন আজকে আমি ক্রেডিট নোট ইস্যু করে আমি সেলস এর পোর্শনটা কমিয়ে ফেলবো বা রিটার্ন ইনভার্স যখন আমার হবে তখন আমি তাকে রেকর্ড করব। এই দুটো জিনিস ছাড়া আমার কি আর কিছু রেকর্ড হয়? টেল মি, একটা সেলস ডে বুকে। ওকে, গুড। এবার আমি আপনাদের কাছে আসতেছি, তাইলে এটা আমারও এই কোশ্চেন, এই প্রবলেমটা হতো, তাইলে আমি ডিসকাউন্ট অ্যালাউ যে আজকে করেছি, ঠিক আছে, সো ডিসকাউন্ট অ্যালাউ কেন আমার সেলস ডে বুকে আসছে না? বিকজ ডিসকাউন্ট অ্যালাউড ইজ রিলেটেড উইথ পেমেন্ট। ঠিক আছে, ডিসকাউন্ট অ্যালাউড ইজ স্পেসিফিক্যালি রিলেটেড টু মাই ক্যাশ পেমেন্ট বা ব্যাংক পেমেন্ট। তাহলে ক্যাশ পেমেন্ট এন্ড ব্যাংক পেমেন্ট আমি বা ক্যাশ রিসিভড বা ব্যাংক রিসিভড আমি কোথায় রেকর্ড করি? কোন বুক অফ অরিজিনাল এন্ট্রিতে? ক্যাশ বুকে, রাইট? সো সেটা যদি আমার ক্যাশ বুকে যদি রেকর্ড করে থাকি, তাইলে আমি ডিসকাউন্ট রিসিভড বা ডিসকাউন্ট অ্যালাউড আমি তাকে কোন জায়গাতে রেকর্ড করব? ক্যাশ বুকে। গুড, স্যার ক্যাশ বুকে। গুড। তাইলে এই জায়গাটা আমি আবার বলি যে তাহলে ডিসকাউন্ট অ্যালাউড কিসের সাথে রিলেটেড? রিসিভড না পেমেন্ট? রিসিভ পেমেন্ট দুইটার সাথে রিলেটেড। না 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 না, আস্তে 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 আস্তে। পেমেন্ট অ্যালাউড পেমেন্টের সাথে স্যার, পেমেন্টের সাথে রিলেটেড। না না, আস্তে আস্তে। ডিসকাউন্ট অ্যালাউড রিসিপ্টের সাথে। রিসিপ্টের সাথে, রাইট রাইট। ওকে, ঠিক আছে, আপনারা ধৈর্য ধরেন, ঠিক আছে, চিন্তা করে নিন, কারণ এমসিকিউ আপনাদেরকে টেস্ট করবে, কিন্তু চিন্তা করতে হবে। আপনাদের প্রিভিলেজ শেষ, যে জানা থাকলে জাস্ট মানে রেখে দিয়ে আসতেন। যেটা ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে আমি আজকে আমার কাস্টমারকে আমি ডিসকাউন্ট অ্যালাউ করি, সো কাস্টমার আমাকে কি করে? টাকাটা পেমেন্ট করে, সো কাস্টমার টাকা পেমেন্ট ইজ মাই রিসিপ্ট। ওকে, সো সেটা আমার ক্যাশ বুকে কোন দিকে বসে?
আমার রিসিপ্ট সাইডে বসে। ওকে, সো যেহেতু কাস্টমারের পেমেন্ট যেটা আমার জন্য রিসিপ্ট আমার রিসিপ্ট সাইডে বসবে, তাহলে আমি ডিসকাউন্ট অ্যালাউড এর কোথায় আমি রেকর্ড করব? তাকে আমি ক্যাশ বুকের রিসিপ্ট সাইডে রেকর্ড করব। ঠিক সেম ভাবে আমি যখন আজকে সেটা যখন আমি পেমেন্ট করব, যখন আমি কোনো সাপ্লায়ারকে পেমেন্ট করব, সেটা হচ্ছে আমি কি পাই? আমি ডিসকাউন্ট রিসিভ করি। ওকে, সো ডিসকাউন্ট রিসিভ ইজ রিলেটেড উইথ মাই পেমেন্ট। সো পেমেন্ট সবসময় আমার ক্যাশ বুকের পেমেন্ট সাইডে থাকবে, এন্ড পেমেন্ট সাইডে আমার ডিসকাউন্ট রিসিভের পোরশনটাকে আমি রেকগনাইজ করব। ওকে, এন্ড এবার লাস্ট প্রশ্ন যেটা আসে সেটা তাকে আমি কিভাবে রেকগনাইজ করি? আমি ক্যাশ বুকে একটা আলাদা কলাম করে রাখি, আমার ডিসকাউন্ট রিসিভের কলাম ইন মাই পেমেন্ট সাইড, আর ক্যাশ বুকের রিসিভড কলামে আমি একটা আলাদা কলাম করি, সেটা হচ্ছে আমার ডিসকাউন্ট অ্যালাউড মানে যেটা কলাম আর কি রাখি। ঠিক আছে, আপনারা পেজ 65 এ দেখবেন দুইটা সুন্দর করে এক্সাম্পল দেওয়া আছে আপনার। ওকে, এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দিবে। আচ্ছা, আপাতত কারো কোনো কোশ্চেন আছে? এনিবডি, এনি কোশ্চেন? নো স্যার। নো স্যার। গুড, ভেরি গুড। ঠিক আছে, আমি আপনাদেরকে একটু আটকায় কোশ্চেন করব যাতে করে আপনাদের জায়গাগুলো যাতে কনফিউশন না নিয়ে যান। ওকে, আচ্ছা, নাও উই মুভ অন টু পেটি ক্যাশ বুক। পেটি ক্যাশ বুক আই উইল জাস্ট অনলি ডিসকাস 5 মিনিটস। ওকে, কারণ পেটি ক্যাশ বুক আমাদেরকে আপনাকে ড্র করতে হবে না, কিন্তু পেটি ক্যাশ বুকের একটা কনসেপ্ট আপনার জানতে হবে। পেটি ক্যাশ বুক সবার আগে জানতে হবে জিনিসটা কি। পেটি ক্যাশ বুক ইজ দ্য সেম থিং অ্যাজ আপনার ক্যাশ বুক, বাট এখানে যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে আপনার ব্যাংকের খুচরা খরচা যেগুলো, সরি ব্যাংক কেন বলছি, আপনার অর্গানাইজেশনের যে খুচরা যে খরচাগুলো হয়, যেমন টেলিফোন এক্সপেন্স, ট্যাক্সি ড্রাইভারের খরচ, এন্টারটেইনমেন্ট বিল থাকে, বা স্টাম্প কিনেন যেগুলা, এই খরচাগুলাকে আপনি রেকর্ড করবেন। ইউজুয়ালি এখানে আমার খরচাই রেকর্ড হয়, এখানে আমার পেমেন্ট কিন্তু খুব একটা বেশি হয় না। আচ্ছা সৌরভ, আপনার ওখান থেকে নয়েজ আসছে, একটু কাইন্ডলি মিউট করে নিন। আচ্ছা, সো যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে মেইনলি আমাদের খুচরা খরচাগুলোকে আমরা রেকর্ড করে রাখি আর কি। ওকে, আর যদি কিছু টাকা আপনি যদি কখনো পেয়ে থাকেন খুচরা কিছু, তাহলে সেটাকে আমরা পেটি ক্যাশ বুকে রেকগনাইজ করি। মধ্য কথা, পেটি ক্যাশ বুকে কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই যে কিভাবে আপনি পেটি ক্যাশ ড্র করবেন, বাট এখানে একটা অর্গানাইজেশনের মিসেলেনিয়াস এক্সপেন্স গুলোকে আমরা রেকর্ড করি ফার্স্ট অফ অল। তাহলে আপনারা বুঝলেন পেটি ক্যাশ বুকটা কি। সো আপনাদের জন্য বেঁচে গেলেন, পেটি ক্যাশ বুকের ডেফিনিশন আসবে না, পেটি ক্যাশ বুক ড্র করতে কেউ বলবে না, বাট জিনিসটা কি জানতে হবে। আপনাকে হয়তো একটা সার্টেন একটা খরচা দিয়ে বলবে এটাকে কোন বুক অফ অরিজিনাল এন্ট্রিতে আপনি রেকর্ড করবেন। ওকে, সেকেন্ড যে জিনিসটা আসে, পেটি ক্যাশ বুকে একটা ট্রিটমেন্ট আছে যেটাকে আমরা বলে থাকি ইমপ্রেসড সিস্টেম। এই জিনিসটা আপনাদের জানতে হবে। ইমপ্রেস সিস্টেম, ইমপ্রেস সিস্টেম হচ্ছে আপনি আপনার পেটি ক্যাশ বুকে যত খরচা হচ্ছে ওই খরচাটাকে টপ আপ করে আপনি রিফিল করে দিবেন জিনিসটা। ঠিক আছে, আমি আবার রিপিট করছি। আপনি পেটি ক্যাশ বুক, আপনাকে বিজনেস 200 টাকা দিল আপনাকে স্টার্ট করার জন্য, এটা হচ্ছে আপনার বাজেট। ওকে, তার মানে পেটি ক্যাশ বুকের রিসিপ্ট সাইডে কত টাকা থাকবে? আপনার 200 টাকা থাকবে আপনার। ওকে, এবার হচ্ছে আপনার খরচা হচ্ছে আপনার লেস জাস্ট সে আপনি যত রকমের আপনি এক্সপেন্স করছেন, আপনার বিভিন্ন পার্টিকে আপনি ছোটখাটো বিল পেমেন্ট করছেন, সবকিছু হচ্ছে। ওই পেমেন্ট গুলা হয়ে যাওয়ার পর আপনি দেখবেন যে 200 টাকার মধ্যে আপনার খরচ হলো 150 টাকা খরচ হলো। এখন আপনি যখন টপ আপ করবেন, কত টাকা টপ আপ করবেন? 50 টাকা ক্যাশ হ্যান্ড থাকবে স্যার। 50 টাকা ক্যাশ হ্যান্ড থাকবে। আচ্ছা, এইখানে আমি আপনাদেরকে বলি, এগুলোই ট্রিক কোশ্চেন, যে আপনি যত টাকা আপনি খরচা করছেন তত টাকাই আপনি টপ আপ করবেন। সো আপনি যদি 150 টাকা খরচা করে থাকেন, তাহলে আপনার ইমপ্রেসড মেথডে আপনার টপ আপ হবে 150 টাকা। আপনি পেটি ক্যাশ বুককে ডেবিট করবেন কত টাকা? 150, আর ক্যাশ বুককে আপনি ক্রেডিট করবেন হচ্ছে 150 টাকা। ওকে, উইচ মিনস আমার ইমপ্রেস সিস্টেম সেটাই বলে যে যত টাকা আপনি এক্সপেন্স করেছেন তত টাকাই আপনি টপ আপ করবেন। ক্লিয়ার? না হলে আবার আমাকে বলেন, আমি আবার এটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করি। ঠিক আছে, যদি এর থেকে একটু বেশি খরচ হয় তখন কিভাবে দেখাতে হবে? না, ফার্স্ট অফ অল এটা আপনাকে একটা জিনিস মানে বুঝতে হবে। পেটি ক্যাশ বুক যদি আপনি বেশি খরচ করে থাকেন, আপনাকে বিজনেস আপনাকে ধরে সাইজ করে দিবে, কারণ আপনাকে এটা বিজনেস চালানোর জন্য বা ব্রাঞ্চ চালানোর জন্য একটা সার্টেন খরচা দিয়েছে বাজেট করে। আপনি যদি এই খরচার থেকে বেশি যান, তার মানে হচ্ছে আপনি বাজেট ওভাররান করেছেন। ওকে, আর পেটি ক্যাশ বুকের কনসেপ্ট হচ্ছে যেমন ধরেন আমাদের ব্যাংকে কি করে, প্রতিটা ব্রাঞ্চে একটা খরচের একটা দেওয়া থাকে, বাজেট দেওয়া থাকে, যেটা আগে ভাগে আপনি খরচা করতে পারবেন। ওকে, সো সেটাকে ইউজুয়ালি কখনো ওভাররান হয় না, বাট যদি ওভাররান হয়ে থাকে কখনো, আপনার কথারই আমি আপনাকে মানে উত্তর দেই,
সেটা আপনার কি হবে, আপনার ব্যালেন্স সিডি হয়ে যাবে জিনিসটা, এটা ক্রেডিট সাইডে আপনার চলে আসবে, ব্যালেন্সটা কি আপনার ওভাররান হয়ে যাবে, ওভারড্রাফট হয়ে যাবে জিনিসটা পেটি ক্যাশে। ওকে, অসম্ভব কিছু না, বাট এটা ব্যাড জি, স্যার। ম্যানেজমেন্ট। ঠিক আছে, সো একটা জিনিসই আপনাদের জানতে হবে যে পেটি ক্যাশ বুক আমরা মেনটেন করি ইমপ্রেসড সিস্টেমে। এন্ড ইমপ্রেস সিস্টেমে যেটা হয়, যত টাকা আমার খরচ হয়েছে সেই টাকাটাকে আমি টপ আপ করে আমি আমার আগের নেক্সট মাসে যখন আমি যাব তখন সেই ব্যালেন্সটা আমি নিয়ে আসবো। সো আমার যদি 200 টাকা যদি ব্যালেন্স থাকে, আমি যদি 150 টাকা খরচ করে থাকি, তাহলে আমি 150 টাকা আবার রিফিল করব বা টপ আপ করব, যাতে করে পরের মাসে আমার 200 টাকা থাকে আমার। ওকে, সো দিস ইজ মাই ইমপ্রেস সিস্টেম। এতটুকু জানলে আপনাদের হবে। এবার উই মেনটেন বা ম্যানেজ পেটি ক্যাশ বুক থ্রু ইমপ্রেস সিস্টেম। ঠিক আছে, এইবার আপনাদেরকে যেটা জানতে হবে, এবার আচ্ছা, পেরোল করায় আমি আপনাদের কাছে এই একটা মানে প্র্যাকটিস করাবো আর কি আপনাদেরকে। ঠিক আছে, লেটস গো টু দিস। পেরোল করতে হলে আগে আপনার জিনিস আপনাদের আগে জানতে হবে। ঠিক আছে, পেরোল হচ্ছে ফার্স্ট অফ অল একটা কোম্পানিতে যতগুলা স্টাফ থাকে, স্টাফদেরকে যে পেমেন্ট করা হয় বা তাদের রেকর্ড কিপিং করা হয়, সেটার জন্য আমরা যে বুক অফ অরিজিনাল এন্ট্রি করে থাকি, উই কল দ্যাট পেরোল। ঠিক আছে, সো পেরোলের জন্য কতগুলা টার্ম আপনাদের মাথায় রাখতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রস পে, আশা করি আমার স্ক্রিনটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমি আর একটু মানে বড় করে দিতে পারি জিনিসটা। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার গ্রস পে। গ্রস পে মানে কি, আজকে যখন আপনি আপনার একটা কোম্পানিতে আপনি কন্ট্রাক্ট সাইন করেছেন, আপনাকে ওরা বলবে যে প্রতি মাসে আপনার গ্রস পে হচ্ছে 100 টাকা। তার মানে হচ্ছে আপনার তার সাথে কন্ট্রাক্ট হয়েছে 100 টাকাতে, এটা হচ্ছে চুক্তিবদ্ধ যে স্যালারিটা। ওকে, বাট এই 100 টাকা কি আপনি পান তার কাছ থেকে? সে তো আপনাকে 100 টাকা দেয় না। সে কি করে, সে ট্যাক্স ডিডাক্ট করে বা আপনার কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড করে আপনাকে টাকাটা দেয়, রাইট? তাইলে এখানে দুটো ডিডাকশনের অ্যামাউন্ট আছে। ফার্স্ট অফ অল হচ্ছে উইথ হোল্ডিং ট্যাক্স, ওকে, আর সেকেন্ড যেটা হচ্ছে কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড। এটা কার কাছ থেকে নেয়? এটা নেয় এমপ্লয়ি থেকে নেয়, মানে আপনার কাছ থেকে নেয়। ওকে, সো এই টাকাটা হতে পারে আপনার -20, সরি উইথ হোল্ডিং ট্যাক্স সহজ করে বলি -10, আর এখানে হতে পারে -10। তাহলে কত টাকা আপনি পাচ্ছেন? টেল মি। 80 টাকা স্যার। 80 টাকা স্যার। রাইট, এটাকে আমরা কি বলি? বেসিক। আন্দাজি, এটা বেসিক না, নেট পে। নেট পে। ঠিক আছে, তাহলে যদি আমরা এখানে আসি, এই টাকাটাকে আমরা বলে থাকি দিস ইজ মাই নেট পে। সো এই টাকাটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যেটা হিট করে। ওকে, সো এই জিনিসটা আপনাদেরকে ফার্স্টে যেটা জানতে হবে যে গ্রস পে, ডিডাকশন। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমার ডিডাকশন। ডিডাকশনকে যদি আমি আরেকটু স্পেসিফাই করে আসি, ঠিক আছে, দিস ইজ মাই ডিডাকশন, আর বাকি যেটা থাকে দ্যাট ইজ মাই নেট পে। এবার আমি আপনাকে বলি যে এটা তো আপনি আপনার অ্যাকাউন্টে কত টাকা পাচ্ছেন, আপনার কোম্পানি তার কত টাকা আপনার জন্য সে রেকগনাইজ করবে বলেন? এগুলাই এক্সামে আসতে পারে। 100 টাকা। এখানে স্যার 100 টাকায় রিকগনাইজ করবে, 20 টাকা তো। গুড, আপনাদের সবাই মিস্টেক করেছেন, আই এম হ্যাপি। সো এই জন্য আপনাদেরকে আমি এটা ক্লিয়ার করতে চাচ্ছি। এমপ্লয়ার বা কোম্পানির যে কস্ট যেটা বিয়ার করে, সেটাকে আমরা বলি গ্রস পেরোল কস্ট। আচ্ছা, এবার আমি আপনাকে বলি গ্রস পেরোল কস্ট, সেটা আপনারা বলেছেন, ইউ আর পার্শিয়ালি কারেক্ট। এখানে আপনার গ্রস পে আসবে প্রথমে। ঠিক আছে, গ্রস পে হচ্ছে আমার 100 টাকা। আরেকটা জিনিস আছে, আপনার কোম্পানিতে আপনি যত পোর্শন কন্ট্রিবিউট করেন আপনার প্রভিডেন্ট ফান্ডে, ঠিকই আপনার এমপ্লয়ার আপনার পক্ষে হয়ে সে একটা সার্টেন অ্যামাউন্ট সেও কন্ট্রিবিউট করে আপনার প্রভিডেন্ট ফান্ডে। তো এটা কি আপনার পকেট থেকে আসে না তার পকেট থেকে আসে? চিন্তা করে বলেন। রাইট, ঠিক আছে, সো এটাকে আমরা বলি কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, বাট এটা হচ্ছে আপনার এমপ্লয়ার পার্সপেক্টিভ থেকে আসতেছে 10 টাকা। তাইলে যদি আমরা আজকে বলি যে আপনার গ্রস পেরোল কস্ট কত, মানে কোম্পানির, হ্যাঁ 110। অ্যাবসলিউটলি কারেক্ট। দিস ইজ দি বেসিক ফর্মুলা যেটা আপনাদের জানতে হবে। সো এখানে কোনটা কি জানতে হবে, ফার্স্ট অফ অল ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা আপনার জানতে হবে। সো এক্সামে যেটা আসতে পারে, আপনাকে হয়তো গ্রস পে বের করতে হতে পারে, আপনাকে শুধু নেট পে দেওয়া থাকবে, ডিডাকশন দেওয়া থাকবে। তাহলে কেমনে বের করবেন? নেট পের সাথে ডিডাকশন গুলাকে আপনি অ্যাড করলে আপনি গ্রস পে পাবেন। ওকে, বা আপনাকে নেট পে বের করতে হতে বলতে পারে, আপনাকে কি দেওয়া থাকবে? আপনাকে গ্রস পে দেওয়া থাকবে, ডিডাকশন দেওয়া থাকবে। ওকে, বা আপনাকে আরেকটু ট্রিক কোশ্চেন করতে পারে, আপনাকে দেওয়া থাকবে গ্রস পে দেওয়া থাকবে, কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড এমপ্লয়ি আপনার থেকে যেটা ডিডাক্ট করছে সেটা দেওয়া থাকবে, নেট পে দেওয়া থাকবে, আপনাকে বলা হবে যে উইথ হোল্ডিং ভ্যাটটা কত সেটাকে আপনাকে বের করতে বলতে পারে। ঠিক আছে,
সো এই ফর্মুলাটা যদি আপনি জানেন, বেসিকটা, যে আপনার গ্রস পে কিভাবে আসে, নেট পে কিভাবে আসে, আর গ্রস পেরোল কস্ট কিভাবে আসে, এই তিনটা জিনিস যদি আপনারা জানেন, there is going to be no difficulty for you. ওকে, এইটাই ছিল আমাদের পেরোলের যে সাম। ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 3টা আপনারা বাসায় কাইন্ডলি প্র্যাকটিস করবেন। এই ট্রিটমেন্টে আপনাদেরকে করতে হচ্ছে, এটা জাস্ট আসবে এমসিকিউ ফর্মে আর কি, যদি আসে। ওকে, এবার পেজ 66 এটা করে উই আর আর গোইং একটু যদি গ্রস পেরোলটা একটু আচ্ছা। বুঝে দেন আপনি। হ্যাঁ শিওর, গ্রস পেরোল কস্ট হচ্ছে আপনার গ্রস পে, ঠিক আছে, গ্রস পে প্লাস আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার কন্ট্রিবিউশন টু পিএফ। কিন্তু এটা কার কন্ট্রিবিউশন? এটা হচ্ছে এমপ্লয়ার যেটা আপনার হয়ে দিচ্ছে এটা আপনার, ঠিক আছে। এমপ্লয়ার আপনার অ্যাকাউন্ট থেকে সে হয়তো আপনার গ্রস স্যালারি থেকে সে হয়তো 10 টাকা আপনার কাছ থেকে কেটে নিচ্ছে করে, মানে প্রভিডেন্ট ফান্ডে দিচ্ছে। আরেকটা হচ্ছে সেম অ্যামাউন্টটা সেও করছে কি তার পকেট থেকে সে প্রভিডেন্ট ফান্ডে দিচ্ছে। ওকে, এটা কি ক্লিয়ার আসাদ? জি স্যার, Yes, sir. আচ্ছা, না হলে আমি আপনাদেরকে আরো ক্লিয়ার, মানে এটাকে আরো ডেপথে যেতে পারি। এটা হচ্ছে সোজা কথা, একটা কোম্পানি একটা স্টাফের জন্য একটা কন্ট্রিবিউশন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড মেনটেন করে। একটা পোর্শন আসে হচ্ছে আপনার স্যালারি থেকেই সে একটা সার্টেন পোর্শন 5% বা 10% ডিডাক্ট করে করে নিয়ে আসে। আর আরেকটা পোর্শন হচ্ছে যতটুকু টাকা আপনি আপনার পকেট থেকে সে কাটছে, সেই ততটুকু টাকাটাই সে আপনাকে, মানে সেও কন্ট্রিবিউট করতেছে প্রভিডেন্ট ফান্ডে। এখানে একটা ইম্পর্টেন্ট এরিয়া আছে যে আপনি কি আপনার পোর্শনটা যখন আপনি রিজাইন করবেন, আপনি আপনার পোর্শনটা পাবেন, কিন্তু এমপ্লয়ের পোর্শনটা আপনি নাও পেতে পারেন, পেতেও পারেন নাও পেতে পারেন। যদি আপনি একটা সার্টেন টেনার 5 বছর বা 10 বছর যদি থাকেন, তাইলে আপনি তার পোর্শনটা পাবেন। বাট একটা সার্টেন টাইম যদি আপনি কোম্পানিতে স্পেন্ড না করেন, তাইলে সেই পোর্শনটা আপনি পাবেন না, ঠিক আছে। আমি এটা হয়তো ডিসকাস করতাম, বাট আমি আপনাদেরকে এটাতে বেশি একটা সময়তে আমি যাব না, ঠিক আছে আসাদ? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, টেল মি স্যার। আমরা এমপ্লয়ি যে প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা জমা দিবে, এটার উপর তো ট্যাক্স ধরতে হবে না? না না না, ভেরি গুড কোশ্চেন। প্রভিডেন্ট ফান্ডের উপর কখনো ট্যাক্স হয় না। প্রভিডেন্ট ফান্ড তো আপনার ট্যাক্সেবল হয়েই আসছে, মানে হয়ে আসছে। এটা যখন আপনি পিএনএল চার্জ করতেছেন, আপনি দেখেন আপনি কোম্পানি হিসাবে আপনার জন্য খরচা কত, 110 টাকা। সো 110 টাকা কিন্তু আপনি কিন্তু আপনার হচ্ছে এক্সপেন্স হিসাবে যাচ্ছে, আপনার এক্সপেন্সে আপনার আউটপুট ভ্যাট হয়ে যাচ্ছে। সো এটার জন্য প্রভিডেন্ট ফান্ড যখন আপনি ফাইনালি পাবেন, আপনার এটার উপর কোনো ভ্যাট থাকছে না জিনিসটা। বাট স্যার, যদি এমপ্লয়ার দেয় ওই টাকার উপর কি আমরা ট্যাক্স ধরবো? এমপ্লয়ার যদি আপনার দেয়, ঠিক আছে, আমি আপনাকে বলি, বোথ এমপ্লয়ার এন্ড এমপ্লয়ি যেই টাকাটা আপনাকে দিয়ে থাকবে, মানে কোনোটার জন্যই আপনার এখানে ট্যাক্স দিতে হয় না জিনিসটা, ঠিক আছে। এটা একটা সাপোর্ট। এটা হচ্ছে গিয়ে সোজা কথা বলতে, যারা প্রাইভেট চাকরি করে বা করে, উই ডু নট হ্যাভ পেনশন বা ওই টাইপের থাকে না, যেটা এন্ড সেটেলমেন্ট থাকে বা থাকে। এটা একটা জিনিস আপনাকে সেভিং, আপনার কোম্পানিও আপনাকে দিচ্ছে, আপনিও দিচ্ছেন আর কি জিনিসটা। ইটস আ ফর্ম অফ সাপোর্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটাকে আসলে এনকারেজ করা হয় আর কি আপনার জিনিসটা। ওকে, সো আরো ডিটেইলে যেতে পারি আমি জিনিসটা, বাট এটা আসলে একেবারে ডিফারেন্ট কনসেপ্টে আমি চলে যেতাম। সো আমি হয়তো আপনাদেরকে যাব না, বাট আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কারো, আরো যদি জানতে চান এই জিনিসগুলা, এই পিএফ রিলেটেড জিনিসগুলো, আমি নিজে পার্সোনালি এগুলো নিয়ে আমি কাজ করি, আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন অন্য সময়। ওকে, বাট আমরা ফর দ্য সেক অফ দ্য ক্লাস উই উইল প্রসিড। পেজ 66 ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 2, আপনারা সবাই ট্রাই করবেন জিনিসটা। উই উইল অনলি টেক 3 মিনিটস। ওকে, ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 2, বুক অফ অরিজিনাল এন্ট্রি। এখানে যেটা হচ্ছে যে আমাদেরকে বলা হচ্ছে স্টেট হুইচ বুক অফ অরিজিনাল এন্ট্রি দ্য ফলোইং ট্রানজাকশন শুড বি এন্টার্ড ইনটু। ওকে, এখানে আমরা যেটা করছি যে ইয়োর বিজনেস পেজ এ ব্রাউন আ সাপ্লায়ার আ চেক ফর টাকা 450, এটা কোন বুক অফ অরিজিনাল এন্ট্রিতে যাবে আমার? ক্যাশ বুক। ক্যাশ বুক। গুড, কেন ক্যাশ বুক যাচ্ছে আমার? পে করছি, চেক পে করছি স্যার। কারেক্ট, এনি ফর্ম অফ পেমেন্ট যদি আপনি রিসিভ করেন বা যখন আপনি পেমেন্ট করবেন, একটা জায়গায় ট্রিটমেন্ট ক্যাশ বুক। নাম্বার 2, ইউ সেন্ড ডিসমি দ্য কাস্টমার অ্যান ইনভয়েস ফর 650 টাকা, কি হবে? সেলস ডে বুক স্যার। সেলস ডে বুক। সেলস ডে বুক স্যার। রাইট, এখানে কয়েকটা হিন্ট আছে, কাস্টমার কথা বলা হয়েছে, ঠিক আছে। সো দ্যাট মিন্স আই হ্যাভ সোল্ড সামথিং। নাম্বার সি, ইয়োর অ্যাকাউন্টস ম্যানেজার আস্ক ইউ ফর টাকা 12 টু বাই এনভেলপস। স্যার পিটি ক্যাশ। ওকে, এনিবডি উইথ আ ডিফারেন্ট অপিনিয়ন? স্যার এটা ক্যাশ বুকে যাবে, ক্যাশ পেমেন্ট করলে। আচ্ছা ঠিক আছে, না এটা এটা আমি আপনাদেরকে বলি, এখানে কি কনসেপ্টটা ক্লিয়ার? হ্যাঁ, এটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হোক যে যখন আমরা ইনসিগনিফিকেন্ট বা আমরা মিসেলিনিয়াস যে খরচাটা করব,
যেটা আসলে আমাদের জন্য আসলে মানে থ্রেশহোল্ডের অনেক নিচে। এখন থ্রেশহোল্ড ইজ অ্যানাদার কনসেপ্ট। এটা হতে পারে যে আপনার বিজনেস যদি বলে যে আজকে আমার 100 টাকার নিচে যা খরচ হয় সেটাকে আমি কখনো ক্যাশ বুকে রেকর্ড করবো না, কারণ ক্যাশ বুকে রেকর্ড করলে কি হবে, আপনার ক্যাশ বুকের পেমেন্টস হিউজ হয়ে যাবে। আপনি যদি ব্রাঞ্চে প্রতিদিন চা নাস্তার খরচ বা প্রিন্টারের কাগজের খরচ বা ধরেন কি যে স্টাফদের আসা যাওয়ার যে কনভেন্সের খরচ যদি রেকর্ড করতে থাকেন, তাহলে দেখবেন আপনার ক্যাশ বুক হিউজ হয়ে যাবে। সো ক্যাশ বুকটাকে মেনটেন করার জন্য, তার স্যানিটিটাকে রাখার জন্য যেটা আমরা করি, অনলি বড় খরচাগুলোকে আমরা ক্যাশ বুকে রেকর্ড করবো, রিসিপ্টস এন্ড পেমেন্টস গুলা। আর ছোট খুচরা যে খরচাগুলো আছে তাকে আমরা একটা ক্যাশ বুকে রেকর্ড করবো, বাট উই কল দ্যাট পার্টিকুলার ক্যাশ বুক পেটি ক্যাশ বুক। ওকে, সো দ্যাটস অলসো বুক অফ অরিজিনাল এন্ট্রি। সো এখানে আমার এনভেলপের খরচ হচ্ছে গিয়ে 12 টাকা। 12 টাকা হচ্ছে আমার খুচরা খরচ, খুচরা খরচকে আমি রেকর্ড করব ইন মাই পেটি ক্যাশ বুক। ক্লিয়ার? Yes, sir. ওকে, Sir. নাম্বার ডি। হ্যাঁ বলেন, চলবে? পারচেজ দেব। আচ্ছা, না না, আস্তে আস্তে আগে একটা করে আসেন। ইউ রিসিভ অ্যান ইনভয়েস ফ্রম এ ব্রাউন ফর টাকা 300। দেখেন, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা আপনি হয়তো ইজিলি বলে ফেলতে পারছেন যেটা হচ্ছে আমার পারচেজিং মানে পারচেজ ডে বুক। ইউ আর কারেক্ট, বাট কেন পারচেজ ডে বুক? আপনার হিন্ট গুলা কি? আপনি একটা ইনভয়েস পেয়েছেন এ ব্রাউন থেকে, বলেন তো ইনভয়েস কে ইস্যু করে আর ইনভয়েস কে পায়? তার ইনভয়েস স্যার কাস্টমার পাই, যে পারচেজ করে, সেলার পারচেজ করে সে পায়। রাইট, যে পারচেজ করে সে সবসময় দেখবেন ইনভয়েস পায়। তো তার জন্য হচ্ছে এটাকে রেকর্ড হবে আপনার পারচেজ, এন্ড এটাকে আমার রেকর্ড করব পারচেজ ডে বুকে। আর ইনভয়েস ইস্যু করে হচ্ছে আমার সেলার, সো আমার সেলস ডে বুকে আমি তাকে রেকর্ড করবো আর কি জিনিসটা। ওকে, সো এখানে যদি আমি ইউ রিসিভ অ্যান ইনভয়েস না করে যদি বলতাম যে ইউ সেন্ড আউট অ্যান ইনভয়েস, তাহলে এটা হতো আমার জন্য হতো এটা আমার সেলস ডে বুক। ওকে, এই ইনভয়েস রিসিভ করা মানে কি হচ্ছে, আমি পারচেজ করেছি। ইনভয়েস আমি সেন্ড আউট যদি করে থাকতাম, তার মানে হচ্ছে আমি একটা ক্রেডিট সেল করেছি। এই ওয়ার্ড গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। ওকে, নাম্বার ই, ইউ পে ডি স্মিথ 500 বাই অনলাইন ট্রান্সফার। স্ট্রেট ফরওয়ার্ড। ক্যাশ বুক। গুড। নাম্বার এফ হচ্ছে এফ জোনস আ কাস্টমার রিটার্নস গুডস ভ্যালু 250। কি হবে এটা? স্যার যে সেলস ডে বুক। First of all, F. Jones. Fantastic. ঠিক আছে, that's the thing, because আমরা জানি যে সেলস এর সাথে যখন সেলস রিটার্ন হয়, ঠিক আছে, সেই জিনিসগুলোকে আমরা রেকর্ড করব সেলস ডে বুক। আর পারচেজের সাথে যখন আমি রিটার্ন আউটওয়ার্ডস করে দিব, আমি যখন ফেরত দিয়ে দিব, সেটা রেকর্ড হবে আমার সবসময় পারচেজ ডে বুক। সো দ্যাট মিন্স আমার সেলস ডে বুক এন্ড পারচেজ ডে বুকে খালি দুটো জিনিস খালি ট্রানজাকশন হয়। একটা হচ্ছে পারচেজ বা সেলস, ক্রেডিট পারচেজ বা সেলস, আর একটা হচ্ছে আমার রিটার্ন ইনওয়ার্ডস এন্ড রিটার্ন আউটওয়ার্ডস। এটা ছাড়া কোনো কিছু আমার সেলস ডে বুক আর পারচেজ ডে বুকে রেকর্ড হয় না। ওকে, নাম্বার জি, ইউ রিটার্ন গুডস টু জে গ্রিন ভ্যালুড 504। কি হবে? পারচেজ দেব। আচ্ছা, বিকজ উই হ্যাভ রিটার্ন গুডস। আমরা কখন গুডস রিটার্ন করি? আমরা যদি পারচেজ করে থাকি তাইলেই আমরা গুডস রিটার্ন করে থাকি। ওকে, সো দ্যাটস পার্ট অফ মাই পারচেজ ডে বুক। আর লাস্টেরটা হচ্ছে এফ জোনস পেজ ইউ আ চেক অফ 500 টাকা। ক্যাশ বুক। ক্যাশ বুক, প্লেন এন্ড সিম্পল। সো আই গেস ইউ আর থ্রু চ্যাপ্টার 3। আমাদের ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম হবে না। নাম্বার ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 3টা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। পেরোলের একটা সাম আছে, ওই ফর্মুলাই, ঠিক আছে, নাথিং এলস। সো উই মুভ অন টু চ্যাপ্টার 4। ঠিক আছে, চ্যাপ্টার 4টা কঠিন না। চ্যাপ্টার 4-এ কয়েকটা কনসেপ্টস আমি আপনাদেরকে একেবারে হ্যামারিং করে যেতে হবে আপনাদেরকে। ওকে, চ্যাপ্টার 4টা আমি জাস্ট এখানে স্লাইডসে নিয়ে আসছি, জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট এরিয়া। চ্যাপ্টার 4-এ আগে আসলে যেভাবে যেতাম যে আমাদের মানে ক্রেডিট ট্রানজাকশন গুলা, তারপর ক্যাশ ট্রানজাকশন গুলা বা ডিফারেন্ট টাইপ অফ ট্রানজাকশন গুলা হাতে হাতে আমরা করাতাম। এখন আপনাদেরকে এই জিনিসটা লাগবে না, বাট আপনাদেরকে কনসেপ্টস সাথে থরো হতে হবে। সো লেট আস প্রসিড। সো যেটা বলছি যে আমাদেরকে যে এই যে এতক্ষণ পর্যন্ত আপনারা কি দেখলেন, ট্রানজাকশন হয়েছে, সোর্স ডকুমেন্ট গুলো আপনারা এখন সব জানেন, আপনারা বুক অফ অরিজিনাল এন্ট্রি কি আছে সেটাও জানেন, কখন কোনটা ইউজ করতে হয় সেটাও আপনারা এখন ক্লিয়ার। ওকে, এইবার আপনারা আসছেন এখন লেজার। লেজার ইজ চ্যাপ্টার 4 এন্ড লেজারে একটা জিনিস আমাদেরকে, আচ্ছা ওটা পরে আসবো। লেজারে আপনাদেরকে জানতে হবে যে লেজারটা কি। এই যে আপনি এতগুলা ক্রেডিট সেলস গুলাকে রেকর্ড করলেন বা ক্রেডিট পারচেজ কে রেকর্ড করলেন, তাকে কি আপনি খালি বুক অফ অরিজিনাল এন্ট্রিতে রেকর্ড করলেই আপনার কাজ শেষ? আপনার তাকে কি করতে হবে? তাকে লেজারে আনতে হবে। লেজার তো আমরা খুব ভালো করে জানি, লেজার হচ্ছে আমার টি অ্যাকাউন্ট গুলা। ঠিক আছে, সো কয়েকটা জিনিস আমার জানতে হবে যে লেজার অ্যাকাউন্ট আসলে কি। এটা আমার সব ট্রানজাকশন গুলাকে সে সামারাইজ করে।
আমি এতক্ষণ কি করছিলাম, সবগুলাকে লিস্ট করছিলাম, ট্রানজাকশন গুলাকে লিস্টিং করছিলাম আমার বুক অফ অরিজিনাল এন্ট্রিতে। এখন আমি করব কি, তাকে আমি সামারাইজ করব। সো লেজার অ্যাকাউন্টের পারপাস হচ্ছে সামারাইজ, ওকে। আর আমাদের এই রেকর্ড গুলাকে আমরা কিভাবে রাখতে পারি, একটা হচ্ছে ক্রোনোলজিক্যাল অর্ডারে রাখতে পারি, ঠিক আছে। ক্রোনোলজিক্যাল অর্ডার হচ্ছে আমার টাইম অর্ডারে, আপনি যখন যে ট্রানজাকশনটা প্রথম করছেন সেটাকে টি অ্যাকাউন্টে সেটাকে আগে রেকর্ড করবেন আপনি, ওকে। এরকম করবেন না যে 20 তারিখের ট্রানজাকশনকে আগে রেকর্ড করছেন, 5 তারিখের ট্রানজাকশনকে আপনারা পরে রেকর্ড করছেন, ব্যাপারটা সেটা না। আর কি ধরনের আমার লেজার থাকে, ইউসুফ বলেন। ডেট ওয়াইজ ট্রানজাকশনটাকে করতে হবে। বুঝিনি ইউনুস, একটু প্লিজ। ডেট ওয়াইজ ট্রানজাকশনগুলো কি তার রেকর্ড করতে হবে? অ্যাবসলিউটলি এই ডেট ওয়াইজটাকে আমরা বলি ক্রোনোলজিক্যাল, ওকে। আর যদি আপনাদের জানতে চান যে আমাদের কি কি ধরনের লেজার অ্যাকাউন্ট আছে, লেজার অ্যাকাউন্টের টাইপ হচ্ছে রিসিভেবলস অ্যাকাউন্ট আছে, রিসিভেবলস এর সাথে আমার সেলস থাকে, আমার পেয়েবল লেজার থাকে, আমার পারচেজ লেজার থাকে, ওকে। সো এই যে জিনিসটা, যে আমার সোর্স ডকুমেন্টকে আমি বুক অফ অরিজিনাল এন্ট্রিকে রেকর্ড করে তাকে আমি লেজার অ্যাকাউন্টে নিয়ে এসে আমি ডাবল এন্ট্রি করছি, ওকে। আচ্ছা, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা আমি আপনাদেরকে জন্য এটা আমার বানাতে হয়েছে জাস্ট এই দুটা টাইপ অফ অ্যাকাউন্ট বোঝানোর জন্য। ফার্স্ট অফ অল এই জিনিসটা জানলে আপনাদেরকে চ্যাপ্টার 5 এ আপনারা চ্যাপ্টার 6 অনেকটা আগায় থাকবেন, বা আপনাদেরকে এক্সামে এই জিনিসটা অনেকটা সাপোর্ট দিবে। লেজার দু রকমের মেইনলি, একটা হচ্ছে আপনার নমিনাল লেজার, একটা হচ্ছে আপনার পার্সোনাল লেজার, ঠিক আছে। নমিনাল লেজারটা কি? নমিনাল লেজারটা হচ্ছে আপনার টোটাল ব্যালেন্সটা আপনার যেই লেজারে থাকে সেটাকে আমরা বলে রাখি নমিনাল লেজার, এন্ড দিস নমিনাল লেজার ইজ পার্ট অফ মাই ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। আচ্ছা, এবার আমি এক্সাম্পল আমি আপনাদেরকে আসি, ওকে। নমিনাল লেজার তো মুখে বলে দিলাম খুব সহজ, যে যেটা আমার ডাবল এন্ট্রির পার্ট বা আমার টোটাল ব্যালেন্সটা আসে। আচ্ছা, নমিনাল লেজার হচ্ছে গিয়ে আজকে আপনি একটা ক্রেডিট সেল করেছেন এ লিমিটেডের কাছে, আপনি ক্রেডিট সেল করেছেন বি লিমিটেডের কাছে, আপনি ক্রেডিট সেল করেছেন সি লিমিটেডের কাছে। সো এই যে এ লিমিটেড, বি লিমিটেড, সি লিমিটেড, এই তিনজনের টোটালটা এরা কি হয় আপনার? এরা আপনার কাস্টমার না? কাস্টমারের কাছ থেকে যাদেরকে আপনি ক্রেডিট সেল করেছেন তাদেরকে কোন অ্যাকাউন্টে আপনি রেকর্ড করবেন? অ্যাকাউন্ট রিসিভেবল রাইট, অ্যাকাউন্ট রিসিভেবলে আপনি তাকে রেকর্ড করছেন। সো অ্যাকাউন্ট রিসিভেবলে যখন আপনি তাকে রেকর্ড করছেন, আপনি কত টাকা রেকর্ড করছেন? আপনি তিনজনের টাকাটা আপনি এখানে রেকর্ড করছেন, ঠিক আছে। সো দ্যাট ইজ মাই নমিনাল লেজার, যে একটা রিসিভেবল অ্যাকাউন্ট যেখানে আপনি তিনজনের টাকাটা রেকর্ড করছেন, এন্ড দ্যাট ইজ মাই নমিনাল লেজার। কিছুটা কি ক্লিয়ার আপনাদের নমিনাল লেজার কি জিনিস? ইয়েস স্যার। আচ্ছা, কেউ আসবে, হ্যাঁ, কেউ এসে আপনাকে বলবেন না ডিফাইন নমিনাল লেজার এন্ড পার্সোনাল লেজার, যেটা হয়তো আগে আসতো একটা সময়, কেউ এই টাইপের কোশ্চেন করবে না, বাট আপনাকে জানতে হবে কোনটা কি, এন্ড এটা জানলে আপনাদের অনেক জায়গাতে একটা সাপোর্ট দিবে। নেক্সট হচ্ছে কি আপনার পার্সোনাল লেজার। পার্সোনাল লেজার হচ্ছে এই যে আপনি এ লিমিটেড কে সেল করেছেন, বি লিমিটেড কে সেল করেছেন, সি লিমিটেডের কাছে সেল করেছেন ক্রেডিট সেল। সো আপনি যখন এ লিমিটেডের জন্য একটা টি অ্যাকাউন্ট করেছেন, বি লিমিটেডের জন্য টি অ্যাকাউন্ট, আর সি লিমিটেডের জন্য যে টি অ্যাকাউন্ট করেছেন, সেটা কি হচ্ছে আপনার পার্সোনাল লেজার। ঠিক আছে। এখন ইন্ডিভিজুয়ালি স্যার আলাদা আলাদা। হ্যাঁ, এখন আপনাকে আমি বলি যে এই যে নমিনাল লেজার আর পার্সোনাল লেজার, কোনটাকে আমরা ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমের পার্ট হিসেবে কনসিডার করি এন্ড কেন? নমিনাল লেজারটা করি। হ্যাঁ, আমরা অনলি নমিনাল লেজারকে করি, আমরা টোটাল ব্যালেন্সটাকে অনলি রিকগনাইজ করি, কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালকে রিকগনাইজ করি না। এখন এটার মাল্টিপল কারণ আছে। নাম্বার 1 রিজন, এটা হয়তো এমসিকিউ তে আসতে পারে, আপনার হয়তো অপশন দিয়ে আপনার কাছে আসবে, ঠিক আছে। নাম্বার 1 রিজন হচ্ছে যে আমি যদি আজকে নমিনাল লেজার, ঠিক আছে, নমিনাল লেজার যদি না করে যদি আমি পার্সোনাল লেজার দিয়ে করতাম, তাহলে আমার ট্রায়াল ব্যালেন্সের সাইজ হিউজ হয়ে যেত, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল কাস্টমার দিয়ে হয়ে যেত। এক নাম্বার 2, তার মানে হচ্ছে টু কিপ দ্য সাইজ অফ ট্রায়াল ব্যালেন্স টু আ বেসিক সাইজ বা মিনিমাম সাইজ আর কি, ঠিক আছে। সেকেন্ড যে কারণে আমরা করি সেটা হচ্ছে গিয়ে আমার রিসিভেবল লেজার যেটা আছে, আমার রিসিভেবল লেজারটা দিয়ে আমার কন্ট্রোল অ্যাকাউন্ট আমি মেনটেন করি বা আমি আমার ম্যানেজ করি। নমিনাল লেজারের আসলে এটাকে কন্ট্রোল অ্যাকাউন্ট কেন বলি আমরা জানেন? কন্ট্রোল অ্যাকাউন্টের কাজ হচ্ছে আপনি এইখানে যে টোটাল ব্যালেন্সটা করছেন, আপনি ইন্ডিভিজুয়াল কাস্টমারের টোটাল ব্যালেন্সের সাথে আপনি অ্যাড করে দেখবেন যে আপনার ব্যালেন্সটা ম্যাচ করছে কি করছে না। সো আপনার নমিনাল লেজারের পারপাসই হচ্ছে কি আপনার ব্যালেন্সের অ্যাকুরেসিটাকে আপনি চেক করছেন উইথ পার্সোনাল লেজারের টোটাল ব্যালেন্সের কি আপনার, ঠিক আছে। সো এটা একটা অ্যাকুরেসি মেনটেইনেরও একটা মানে অবজেক্টিভ হিসাবে এখানে আমাদের দাঁড়ায়, ঠিক
ঠিক আছে? আমি যখন চ্যাপ্টার 6 করাই তখন আমি আপনাদেরকে এই ডিফারেন্স গুলো আমি দেই, কেন আমরা আসলে নমিনাল লেজার মেনটেন করতে হয় আর নমিনাল লেজারকে মেনটেন করলে আমার বেনিফিট গুলো কি আসে। বাট এখানে আমি আপনাদেরকে বেসিক্সটা আমি আপনাদেরকে বলি। মেইন অবজেক্টিভ একটা কমন একটা শর্ট সাইজে রাখা ট্রায়াল ব্যালেন্সকে নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে গিয়ে যে জিনিসটাকে আমরা যেটা মেনটেন করি অ্যাকুরেসি চেক করার জন্য মেনটেন করি, যে টোটাল ব্যালেন্স অফ নমিনাল লেজার আমার পার্সোনাল লেজারের টোটালের সাথে আমরা ব্যালেন্স আমরা চেক করি। আচ্ছা, আরেকটা ইস্যু আপনাদেরকে একটু মনে রাখতে হবে, নমিনাল লেজার তো নমিনাল লেজার গেল, পার্সোনাল লেজারকে কিন্তু আমরা আরো কয়েকটা নামে ডেকে থাকি, এটা আমরা মাঝে মধ্যে এক্সামে দেখে থাকি, যেটা কনফিউজ করে স্টুডেন্টদেরকে। একটা হচ্ছে আমার লিস্ট অফ ব্যালেন্সেস বলি আমরা, ঠিক আছে? লিস্ট অফ ব্যালেন্স হচ্ছে পার্সোনাল লেজারের টোটাল ব্যালেন্সকে আমরা বলি লিস্ট অফ ব্যালেন্সেস। ওকে, হ্যাঁ সাবসিডিয়ারি লেজার কি বলা যায়? না, সাবসিডিয়ারি লেজার আমরা ওয়ার্ডটা ইউজ করি না এখানে। আর আরেকটা ওয়ার্ড আমরা বলি সেটা হচ্ছে আমার মেমোরেন্ডাম অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট এন্ড মেমোরেন্ডাম অ্যাকাউন্ট ইজ জাস্ট দ্য সেম থিং। এ লিমিটেড, বি লিমিটেড, সি লিমিটেড এর জন্য যে টি অ্যাকাউন্ট আমরা করে থাকি সেটাকে আমরা বলে রাখি পার্সোনাল লেজার, সেটাকে আমরা কিন্তু মেমোরেন্ডাম অ্যাকাউন্টও বলে থাকি, ঠিক আছে? সো এই ওয়ার্ডগুলো আমরা কিন্তু ইউজ করব ইন্টারচেঞ্জেবলি, আর আপনারা যাতে এখানে কনফিউজ না হন। ওকে, সো নিচেই দেখেন জিনিসটা কি করছি, যে পার্সোনাল অ্যাকাউন্ট বা আমার রিসিভেবলস অ্যাকাউন্ট বা আমার পেয়েবল লেজার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, সেটাকে আমরা মেমোরেন্ডাম অ্যাকাউন্টও বলে থাকি। কিন্তু this is not part of my double entry accounting system. Only thing that is part of my double entry accounting system হচ্ছে আমার nominal ledger। আর nominal ledgerটা কি? এটা হচ্ছে আমার total receivable balance, total payable balance যেটা আমার এখানে থাকে আর কি আপনার, সেটাকে আমরা receivable control accountও বলি বা আমরা payable control accountও বলে থাকি। এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এটা আপনারা আরো পাবেন, বাট এটা আপনাদেরকে জাস্ট আ স্টার্ট, ঠিক আছে? আপনাদেরকে এটা ফাউন্ডেশনটা এখানে বিল্ড করা হচ্ছে। কারো কোনো কোশ্চেন আছে কিনা? Anybody? All good? ঠিক আছে। আচ্ছা, ডাবল এন্ট্রি বুক কিপিং অ্যাকাউন্টিংটা যেহেতু আমাদের বইতে আছে, ঠিক আছে, এই কারণে আমি আসলে আপনাদেরকে এটা একটু জাস্ট দেখাচ্ছি। এটা আসলে লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে ডিসকাস করেছিলাম। ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সোজা কথা হচ্ছে এভরি এন্ট্রি হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট আপনার ডেবিট এন্ড ক্রেডিট এন্ট্রি কি আমাদের, ঠিক আছে? সো এটাকে আমরা ডুয়ালিটি, ডুয়াল এফেক্টও বলে থাকি। সো যদি কখনো এক্সামে ডুয়াল এফেক্ট লেখাটা দেখে থাকেন, আর যদি আপনাকে একটা ডেফিনিশন দিয়ে যদি বলে যে এর মধ্যে কোনটা আপনার ডুয়াল এফেক্ট মিন করে, তাহলে আপনাকে এই ডেফিনিশনটা জানতে হবে। এমসিকিউর কিন্তু একটা চ্যালেঞ্জ কি, আপনাকে একটা ডেফিনিশন দিয়ে বলবে যে নিচের 4টা অপশনের মধ্যে কোনটা এটা। সো যদি আপনাকে বলা হয়ে থাকে যে প্রিন্সিপাল অফ ডাবল এন্ট্রি বুক কিপিং, যেখানে এভরি ট্রানজেকশন হ্যাজ বোথ ডেবিট অ্যান্ড ক্রেডিট এন্ট্রি বা আমার অপোজিট এফেক্টস হয় ইন মাই লেজার অ্যাকাউন্টস, এটাকে আমরা বলে থাকি যে ডুয়াল এফেক্ট বা ডুয়ালিটি কনসেপ্ট। ডুয়ালিটি মানে দ্বৈত কনসেপ্ট, মানে একটা ট্রানজেকশনের লেজারে দুটা লেজারে আপনার এফেক্ট হয়ে থাকে আর কি। ওকে, এন্ড এটা আপনারা অলরেডি জানেন যে অ্যাসেট এন্ড এক্সপেন্সে আমাদের ইউজুয়াল নেচার হচ্ছে ডেবিট হলে আমার বাড়ে, মানে আপনার ইনক্রিজ হলে ডেবিট হয়, আর কমে গেলে হয় আমার ক্রেডিট। ওকে, লায়াবিলিটি ক্যাপিটাল ইনকাম সবসময় আমার কি হয়, ক্রেডিট হলে আমার মানে বাড়ছে, সরি আমার, হ্যাঁ, লায়াবিলিটি ক্রেডিট মানে হচ্ছে ইনক্রিজ আর ডেবিট মানে হচ্ছে আমার ডিক্রিজ। ওকে, আচ্ছা, এখন আমাদের বইতে কি করেছে আমি একটা কথা আপনাদেরকে বলি। বইতে যেটা করেছে এটা আপনাদেরকে আমি প্র্যাকটিসের জন্য বলবো, এটা আমি ধরে ধরে যাব না, কারণ এটা অনেক বেশি বেসিক আর কি। আপনাকে ডাবল এন্ট্রি ক্যাশ ট্রানজেকশনস এর আপনার ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং আপনাকে দেখিয়েছে, আপনাকে ক্রেডিট ট্রানজেকশনের আপনাকে ডাবল এন্ট্রি দেখিয়েছে, ঠিক আছে? তারপর কিছু কিছু ট্রানজেকশনের পেমেন্টের ডাবল এন্ট্রি আপনাদেরকে দেখিয়েছে। আচ্ছা ঠিক আছে, লেটস ডু ওয়ান থিং। আমি যেহেতু আপনাদেরকে এতটা একটা বড় জিনিস আমি ফেলে যেতে চাচ্ছি না, আমি আপনাদেরকে ডাবল এন্ট্রি গুলো একটা করে ডিসকাস করি। ওকে, লেটস ডু দিস। ফার্স্ট অফ অল, পেজ 79, আপনার ডাবল এন্ট্রি ফর ক্যাশ ট্রানজেকশন কি হতে পারে? ঠিক আছে, আপনি যদি একটা ক্যাশ সেল করে থাকেন, আপনার ডেবিট ক্রেডিট কি হয়? একটা ক্যাশ সেল করেছেন, ওকে, ক্যাশ ডেবিট অর সেলস ক্রেডিট। ঠিক আছে, আই নো দিস ইজ ভেরি বেসিক, বাট আমি চাই যে আপনারা সবাই থরো হন, ঠিক আছে? যেহেতু বইতেও আছে, আপনারা চাইলে এটা গো থ্রু করতে পারেন, বাট আমি আপনাদেরকে একটা রান ডাউন করবো। নেক্সট হচ্ছে পেমেন্ট অফ রেন্ট বিল টোটালিং টাকা 150, এটা কি হবে আপনার? ডেবিট ক্রেডিট, রেন্ট বিল পেমেন্ট করেছেন, ক্যাশ পেমেন্ট, রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ভেরি গুড। বাই সাম গুডস ফর ক্যাশ অফ টাকা 100, এটা কি হবে আপনার? পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। ডেবিট কি বলেছেন? পারচেজ। আচ্ছা, ভেরি গুড। এখানে কেন পারচেজ কে বলেছেন, কেন গুডস কে আপনি ডেবিট করেননি? গুডস নামে তো কোনো অ্যাকাউন্ট হয় না।
আচ্ছা ঠিক আছে, না এটা ভালো, আপনারা অ্যাওয়্যার, বাট জিনিসটা বুকস সবসময় না মাথায় হলে রাখবেন। স্যার কোনো অ্যাকাউন্টে হেড হয় না, পার্সেন্টেজ হয় স্যার। হ্যাঁ, না দ্যাটস দ্য থিং। ঠিক আছে, ইউ গাইজ আর কারেক্ট। এখানে একটা জিনিস মনে রাখবেন যে যেটা কিনা আপনার বিজনেসের ডে টু ডে ট্রানজেকশনের সাথে রিলেটেড, সেই জিনিস যখন আপনি পারচেজ করবেন তখন আমরা সেটাকে পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করি। কিন্তু যেটা আপনার ডে টু ডে বিজনেসের আইটেম না, সেটাকে যখন আপনি পারচেজ করবেন তখন আমরা কি করব, তখন সেটা এক্সপেন্স হতে পারে, তাহলে আমরা সেই এক্সপেন্স অ্যাকাউন্টকে ডেবিট করতে পারি, বা সেটা আমার ফিক্সড অ্যাসেট হতে পারে, তখন আমরা ফিক্সড অ্যাকাউন্টকে আমরা ডেবিট করি, কিন্তু তখন আমরা পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করি না। ঠিক আছে, বাট ইউজুয়ালি গুড সিগনিফাই মাই পারচেজ। ওকে, বাই সাম শেলফস ফর ক্যাশ টাকা 200, এটা কি হবে? শেলফস পারচেজ করেছেন ক্যাশে, কি হবে? ডেবিট ক্রেডিট? স্যার ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। নো, শেলফস কেন আপনার ইনভেন্টরি হবে? শেলফস ইজ ইওর ফিক্সড অ্যাসেট। ঠিক আছে, শেলফস হবে আপনার, যদি ইনভেন্টরি হতো তাহলে পারচেজ হতো, তাহলে শেলফস ডেবিট ক্যাশ ক্রেডিট। রাইট, শেলফস ইজ ইওর ফিক্সড অ্যাসেট। ঠিক আছে, গেল, এই তো গেল আপনার ডাবল এন্ট্রি ফর ক্যাশ ট্রানজাকশনস। ওকে, আচ্ছা লেট আস মুভ অন। এবার আমরা ক্রেডিট ট্রানজাকশনে আসছি। ওকে, এইবার বলি ক্রেডিট ট্রানজাকশন কি হচ্ছে। ক্রেডিট ট্রানজাকশন একটা ক্রেডিট পারচেজ আর একটা ক্রেডিট সেলস আপনাকে এখানে ইয়ে করা হচ্ছে। এটা পেজ 81, the business sells goods on credit to Mr. A for টাকা 200, কি হচ্ছে? ডেবিট এন্ড ক্রেডিট। বিজনেস সেলস গুডস অন ক্রেডিট, ঠিক আছে, টু মিস্টার এ ফর টাকা 2000। রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট আর সেলস ক্রেডিট। আচ্ছা ঠিক আছে, রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট আর যেটা বলেছেন সেলস ক্রেডিট। ওকে, ভেরি গুড। এটা কি ধরনের রিসিভেবলস? এখানে একটা জিনিস আপনাদের সবার জানতে হবে, যখন আমরা আমাদের মেইন কোর্স অফ বিজনেস এর কোনো কিছু আমি ক্রেডিট সেল করব, তখন আমি যে রিসিভেবলটাকে করব সেটাকে আমি হয় ট্রেড রিসিভেবল বলবো, নাহলে অ্যাকাউন্টস রিসিভেবল বলবো। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের ক্লিয়ার হতে হবে। আর যদি আমার মেইন কোর্স অফ বিজনেসে যদি কোনো কিছু সেল না করে থাকি, তাহলে সেটাকে আমরা কি করব? সেটাকে আমরা আদার রিসিভেবল হিসেবে আমরা রেকগনাইজ করব। ওকে, ক্লিয়ার কি আপনাদের সবার? আচ্ছা, হ্যাঁ, এটা ট্রেড রিসিভেবল। নাম্বার 2, the business buys goods on credit from Mr. মানে from B Limited for টাকা 100। পারচেজ ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। ওকে, পারচেজ ডেবিট, আরেকটা হচ্ছে পেবলস ক্রেডিট। হ্যাঁ, পেবলস ক্রেডিট, ট্রেড পেবলস ক্রেডিট। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস আপনাদের একটু কাইন্ডলি খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন ক্যাশ পারচেজ করি, ঠিক আছে, আমরা যখন দাঁড়ান একটা সেকেন্ড, সরি মাই ব্যাড, ফোন আসছে একটা। আমরা যখন ক্যাশ পারচেজ করি, একটা জিনিস খেয়াল করতে হবে, আমার ক্রেডিট হচ্ছে আমার ক্যাশ, ঠিক আছে, আর আমরা যখন ক্যাশ সেল করি তখন আমার ডেবিট হচ্ছে গিয়ে আমার ক্যাশ। ওকে, বাট আমি যখন আমি পারচেজ করব, তখন আমার কি হবে? ক্রেডিট হচ্ছে আমার ট্রেড পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল স্যার। হ্যাঁ, ট্রেড পেয়েবল হবে বা অ্যাকাউন্টস পেয়েবল হবে। আর যখন আমি আমার ক্রেডিট সেল করে থাকি, তখন আমার কি হচ্ছে? রিসিভেবল স্যার, অ্যাকাউন্টস রিসিভেবল আমার ডেবিট হচ্ছে ইনস্টেড অফ ক্যাশ, কারণ আমি তো টাকা পাচ্ছি না, আমি তখন অ্যাকাউন্ট রিসিভেবল আমি বুক করছি। এইবার আমি আপনাদেরকে একটা কথা বলি, যেটাকে আপনি ট্রেড রিসিভেবল করেছেন বা যেটাকে আপনি ট্রেড পেয়েবল করেছেন, এটা কি পার্মানেন্ট? ইটস নট পার্মানেন্ট, এটাকে তো আপনাকে সেটেল করতে হবে, রাইট? আপনাকে এক সময় কাস্টমার আপনাকে টাকা দিয়ে যাবে বা আপনি আপনার ডিউ সেটেল করে যাবেন। ঠিক আছে, সেটাই আমরা আসছি পেজ 81, ক্যাশ ইজ পেইড। ঠিক আছে, এবার আপনাকে আপনার কাস্টমার যার কাছে আপনি ক্রেডিট সেল করেছিলেন 2000 টাকায়, এখানে আপনার কাস্টমার আপনাকে ক্যাশ পেমেন্ট করে দিয়েছে, কি হবে আপনার? ডেবিট ক্রেডিট? ক্যাশ ডেবিট আর রিসিভেবল ক্রেডিট। ফ্যান্টাস্টিক, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে the amount owing to trade payable is reduced, debit entry in trade payable account। এবার হচ্ছে গিয়ে আপনি যে টাকাটা আপনার পেয়েবল ছিল, সেই টাকাটা আপনি পেমেন্ট করে দিয়েছেন, তাইলে কি হবে? অ্যাকাউন্টস পেবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ফ্যান্টাস্টিক, কারণ ক্যাশ কমে যাচ্ছে আপনার। ঠিক আছে, দ্যাটস দ্য থিং। সো এইভাবে করে করে আমরা দেখতেছি যে আমাদের ট্রিটমেন্ট গুলা কি হচ্ছে। ওকে, এইবার আমরা ইয়েতে যাব, ইন্টারঅ্যাকটিভ কোশ্চেন 2 তে চলে যাব। ওকে, ইন্টারঅ্যাকটিভ কোশ্চেন 2 তে আপনারা আসেন। বেসিক, জাস্ট লেট আস টেক অনলি 3 মিনিটস এখান থেকে। ওকে, এখানে হচ্ছে নাম্বার এ, ইন্টারঅ্যাকটিভ কোশ্চেন 2, পেজ নাম্বার 83, bought a machine on credit from Mr. A, cost 8000 টাকা। ঠিক আছে, এটা কি হবে আপনার? ডেবিট ক্রেডিট স্যার, মেশিন ডেবিট আর অ্যাকাউন্টস মেশিন ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আচ্ছা, এখানে আমি বলি আপনাদের সেকেন্ড পার্টে যেটা একটা মিস্টেক, এটাকে আমরা অ্যাকাউন্ট পেয়েবল বললে যে একেবারে ভুল হবে তা না, বাট এটা একটা প্র্যাকটিস রাখবেন যে অ্যাকাউন্টস পেয়েবল এন্ড আমার ট্রেড পেয়েবল
এই দুটো জিনিস হচ্ছে আমার গুডস এর জন্য আমার রিজার্ভড অনলি। ওকে, বাট যখন আপনি কোনো ফিক্সড অ্যাসেট পারচেজ করবেন আপনি ক্রেডিটে, তখন আমরা যেটাকে বলে থাকি সেটা হচ্ছে আদার পেয়েবল থাকবে আমার। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে বট গুডস অন ক্রেডিট ফ্রম বি কস্ট 500 টাকা, এটা কি হবে? So purchase debit আর accounts payable credit. আচ্ছা, পারচেজ ডেবিট আর হচ্ছে আমার অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট আমার। ওকে, আচ্ছা, নাম্বার সি, সোল্ড গুডস অন ক্রেডিট সি লিমিটেড ভ্যালু 1200 টাকা, এটা কি হবে? Account receivable Receivable debit, debit, sales sales credit. ওকে, পেইড ডি আর ক্রেডিট সাপ্লায়ার 300। Sir, accounts payable debit আর cash credit. গুড, স্ট্রেট ফরওয়ার্ড। একটু আগে যেটা দেখেছেন সেটাই আপনারা এখানে পাচ্ছেন। কালেক্টেড 180 ফ্রম ই আর ক্রেডিট কাস্টমার। Sir, cash debit Cash আর debit, accounts receivable accounts credit. receivable credit. আচ্ছা, পেইড নেট পে 4000 টাকা, খেয়াল করে বলেন এটার মানে কি? এটা কি হবে? পেইড নেট পে 4000 টাকা। একটু আগে আমরা ডিসকাস করেছি নেট পেটা আসলে কি। আমার নেট পে হচ্ছে আমার ওয়েজেস এক্সপেন্স, রাইট? হ্যাঁ স্যার, salaries and wages debit আর cash credit. রাইট। রিসিভড রেন্ট বিল অফ টাকা 700 ফ্রম ল্যান্ডলর্ড জি, এটা কি হবে? রিসিভড রেন্ট বিল, চিন্তা করে বলবেন। হ্যাঁ, ডেবিটটা তো আপনারা ধরতে পারছেন, কি হবে? আর cash debit আর rent revenue credit. আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ এটাই আমি ওয়েট করছিলাম। ঠিক আছে, ফার্স্ট অফ অল হচ্ছে যখন আপনি ডেবিট না 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 আফসোর, এটা ঠিক না। জিনিসটা হচ্ছে আপনি একটা বিল পেয়েছেন কিন্তু আপনি কি পেমেন্ট করেছেন এখনো? নো স্যার, নো স্যার। রাইট, তার মানে কিন্তু এই যে এই জায়গাগুলো বলি আমাদের, যেখানে আমরা মানে গাথায় পা পড়ে যায় আমাদের। ঠিক আছে, এখানে যেটা হচ্ছে যে যেহেতু আমি একটা বিল পেয়েছি, তার মানে টাকাটা আমার এখনো পেমেন্ট করা হয়নি, তার মানে ইট উইল বি পেয়েবল হবে স্যার। ঠিক আছে, কিন্তু যেহেতু আমি রেন্ট অলরেডি আমার খরচা হয়ে গেছে, ঠিক আছে, এটা অ্যাক্রুয়াল কনসেপ্ট কি বলে যে রেন্ট এক্সপেন্স কে আপনি ডেবিট করবেন, বাট আপনার আদার হ্যাঁ রেন্ট পেয়েবল কে আপনি ক্রেডিট করবেন। ঠিক আছে, এই যে দেখেন নাম্বার এইচ, পেইড রেন্ট অফ টাকা 700 টু ল্যান্ডলর্ড জি, এটা কি হবে এবার? স্ট্রেট ফরওয়ার্ড। স্যার, রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। Rent payable debit, cash credit. রাইট, দেখেন একটু মনোযোগ দিয়ে শুনে জিনিসটা। রেন্ট এক্সপেন্স কিন্তু আগেই আপনারা রেকর্ড করে ফেলেছেন যখন আপনি বিলটা হাতে পেয়েছেন। রেন্ট এক্সপেন্স কে ডেবিট করেছেন, রেন্ট পেয়েবল কে ক্রেডিট করেছেন। এখন আপনার বাকি আছে কি? সেই রেন্ট পেয়েবলটাকে খালি অ্যাডজাস্ট করা যখন আপনি টাকা দিয়ে দিবেন। ওকে, তাহলে যেটা হচ্ছে রেন্ট পেয়েবল আমার ডেবিট হবে আর আমার ক্যাশ আমার ক্রেডিট হবে। রেন্ট এক্সপেন্স কিন্তু হ্যাঁ রেন্ট এক্সপেন্স কিন্তু আর ডেবিট হবে না, কারণ রেন্ট কিন্তু আমি আগেই অ্যাক্রুয়াল বেসিসে আমি কিন্তু আগে রেন্ট কে এক্সপেন্স করে ফেলেছি। ওকে, আচ্ছা, লাস্ট ওয়ান, পেইড ইন্স্যুরেন্স প্রিমিয়াম টাকা 90, এটা কি হবে? Insurance expense debit আর cash credit. রাইট, ঠিক আছে, এই তো স্ট্রেট ফরওয়ার্ড আপনাদের জন্য, এটা আশা করি আর কোনো প্রবলেম না। আচ্ছা, ডিসকাউন্টের ব্যাপারটা আপনাদেরকে একটু বুঝাই নেই। ডিসকাউন্টেরটা আচ্ছা ঠিক আছে, ডিসকাউন্টের আগে জার্নালটা একটু আপনাদেরকে বুঝাই নেই। জার্নালটা কি জিনিস সেটা আমরা অলরেডি লাস্ট আমার চ্যাপ্টার 3 তে ডিসকাস করেছিলাম যে জার্নাল ইজ আ বুক অফ অরিজিনাল এন্ট্রি, যেখানে কিনা আদার ট্রানজাকশনস গুলাকে আমরা এখানে রেকর্ড করি। আর আরেকটা জিনিস আমি চ্যাপ্টার 3 তে আপনাদেরকে আমি উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে একটা সেকেন্ড, ওকে মাই অ্যাপোলজিস। আচ্ছা ঠিক আছে, সো যেটা আমি বলছিলাম যে জার্নাল ইজ দ্যাট বুক অফ অরিজিনাল এন্ট্রি যেখানে আমার ইউজুয়াল ট্রানজাকশন গুলা, যেটা আমার অন্য বুক অফ অরিজিনাল যেটা রেকর্ড হয় না, ঠিক আছে, বাট যেটা কিনা আমার আদার্স হিসাবে থাকে তাকে আমরা রেকর্ড করি ইন জার্নাল। ওকে, সো জার্নালে যেটা হয় আমার আনইউজুয়াল মুভমেন্ট বিটুইন দ্য লেজার অ্যাকাউন্টস। আনইউজুয়াল মুভমেন্ট বলতে গেলে আমরা কি করি, অনেক সময় রিটেন আর্নিং এর মধ্যে আমাদের মুভমেন্ট থাকে, নাম্বার 1। নাম্বার 2, আমাদের কি কি মুভমেন্ট হয়ে থাকে, আমাদের ফিক্সড অ্যাসেটের যদি পারচেজ করে থাকে ক্রেডিটের, সেই মুভমেন্ট গুলো যদি আমাদের হয়ে থাকে, বা অনেক সময় আমাদের এরার্স বা অ্যাডজাস্টমেন্ট যদি আমরা কখনো করে থাকি বা এরর রেকটিফিকেশন করে থাকি, তখন আমরা জার্নালটাকে আমরা ইউজ করে থাকি। এটা কি সবার ক্লিয়ার? আই উইশ দিস টু বি ক্লিয়ার। মানে জার্নাল জিনিসটা কি আর জার্নালে কি ধরনের এন্ট্রি হয় সেই জিনিসটা আপনাদের জানা দরকার সবার আগে। ওকে, আচ্ছা, এটা যদি আপনাদের হয় তাহলে চলেন আমরা এই জিনিসটা একটু স্টাডি করি। পেজ নাম্বার 85, ঠিক আছে, স্ট্রেট ফরওয়ার্ড। আমি আপনাদেরকে জাস্ট দিস ইজ রিভিশন ফর অল অফ ইউ। ওকে, পেজ নাম্বার 85। ওকে,
পেজ 85 এ আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনাদের কিছু ট্রানজাকশন দেওয়া আছে যেগুলোকে আপনারা জার্নালে রেকর্ড করবেন। ওকে, ফার্স্ট অফ অল এটা হচ্ছে পুট ইন ক্যাশ 2000 অ্যাজ ক্যাপিটাল। এটা কি হবে আমার ডেবিট ক্রেডিট কি হয় ট্রানজাকশনটা? ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। ফ্যান্টাস্টিক। নেক্সট হচ্ছে পারচেজ ব্রাশেস এন্ড কমস ফর ক্যাশ টাকা 50, এটা কি হবে? পারচেজ ব্রাশেস এন্ড কমস অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আচ্ছা, এখন আমরা জানি যে আমার এই জিনিসটা যে কমস বা ওহো আচ্ছা 8:45 you have another class. What time is it? 8:30. আচ্ছা ঠিক আছে, 4 minutes. ওকে, let us at least kill this. সেটা হচ্ছে কি আমাদের যেটা হচ্ছে যে পারচেজ ব্রাশেস কমস আমরা জানি ইটস আ ফিক্সড অ্যাসেট, সো ফিক্সড অ্যাসেট ডেবিট, আমার ক্যাশের ব্যাংক ক্রেডিট। পারচেজ হেয়ার ড্রায়ার্স ফ্রম গিলরয় লিমিটেড অন ক্রেডিট 150, এটা কি হবে? Purchase hair dryers for Gilroy Limited. Tell me. That account debit, tax payable, credit. আচ্ছা, hair dryer account is my non-current asset. Okay, আর trade payable হচ্ছে আমার credit বা আমার এটাকে just other payable হতে পারে। তারপর হচ্ছে paid 3 months rent to 31st March 300, 3 মাসের রেন্ট পেমেন্ট করেছেন, রেন্ট এক্সপেন্স ডেবিট, ঠিক আছে, ক্যাশ হচ্ছে আমার ক্রেডিট। কালেক্টেড এন্ড পেইড ইন টেকিং 600 টাকা, এটার মানে কি? এই জায়গাটা আপনাদের একটু কনফিউশন হতে পারে অনেকের যে এই টেকিংস মানে কি। টেকিংস মানে হচ্ছে আপনি যে ক্যাশ সেল করেছেন, ঠিক মানে আপনি যে সেল করেছেন সেলসের টাকা, সেলসকে কিন্তু আমরা টেকিংস বলে থাকি। এটা কিন্তু ইউজুয়ালি সার্ভিসের ক্ষেত্রে এই ওয়ার্ডটা আমরা ইউজ করে থাকি। সো লেট আস বি ভেরি ক্লিয়ার, টেকিংস যদি কখনো বুঝেন তাহলে যেটা বুঝবেন এটা হচ্ছে আমার এখানে সেলস হয়েছে, ক্যাশ সেলস হয়েছে, তাহলে যেটা হচ্ছে ক্যাশ ডেবিট আমার সেলস ক্রেডিট। ক্লিয়ার সবার? আশা করি আপনারা ধরতে পারছেন জিনিসটা। গেভ মিসেস সুলিভান আ পার্ম হাইলাইটস এক্সেট্রা অন ক্রেডিট 80 টাকা। এখানে মিসেস সুলিভান হোক আর যেই নামই হোক, এটা হচ্ছে আপনার একটা সার্ভিস প্রোভাইড করেছেন। ওকে, তাহলে সেলস ক্রেডিট আপনার ক্যাশ হচ্ছে, এখানে ক্যাশ হবে, এখানে ক্যাশ হবে না, এখানে আপনার ট্রেড রিসিভেবল হবে আপনার, ঠিক আছে, কারণ আপনি এটা ক্রেডিটই মানে এই জিনিসটা দিয়েছেন। টুক আউট 100 টাকা ফর পার্সোনাল এক্সপেন্সেস। দেখেন দিস ইজ ইম্পর্টেন্ট, পার্সোনাল এক্সপেন্সে যদি কোনো কিছু আপনি খরচা করেন দ্যাট ইজ ইউর ড্রয়িংস, তাহলে আমার কি হচ্ছে ড্রয়িংস ডেবিট, আর ওই দিকে কি হচ্ছে ক্যাশ হচ্ছে আমার ক্রেডিট। ওকে, প্লেন এন্ড সিম্পল, এই জিনিসটাই আপনাদেরকে দেখা দরকার। আচ্ছা, জার্নাল যদি আমার হয়ে যায়, এখানে জার্নালের পর আমি আপনাদেরকে পেটি ক্যাশের আজকে ইমপ্রেস্টের কথা আমি আপনাদেরকে বলেছিলাম যে ইমপ্রেস্টের কত টাকা আমি আসলে রেকগনাইজ করি, যত টাকা আমার খরচা হচ্ছে ঠিক তত টাকাটাই আমি এখানে টপ আপ করি। ওকে, এটা আমি একটা অনেক সময় আপনাদেরকে একটা অঙ্ক করাতাম, বাট এখানে অঙ্ক করানোর কিছু এখানে হচ্ছে কনসেপ্টটা আপনাদের বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, অ্যাকাউন্টিং ফর ডিসকাউন্ট দিয়ে আমি আজকে আপনাদেরকে ক্লাস আমি ক্লোজ করব। তারপর যেটা থাকবে নেক্সট ক্লাসটা আমি চাই আপনারা মাথা ফ্রেশ থাকলে আপনাদেরকে অ্যাকাউন্টিং ফর ভ্যাটটা আমি একটু ক্লিয়ার করবো, কারণ এটা ইম্পর্টেন্ট, এখান থেকে একটা অঙ্ক আসবেই আপনাদের। সো অ্যাকাউন্টিং ফর ডিসকাউন্ট আপনাদেরকে দুটো জিনিস জানতে হবে, দু রকমের ডিসকাউন্ট আছে, একটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট, একটা হচ্ছে আমার ক্যাশ ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্ট হচ্ছে যদি আপনি বাল্কে পারচেজ করেন তাহলে যে ডিসকাউন্টটা আপনাকে আমরা দিয়ে থাকি দ্যাট ইজ ট্রেড ডিসকাউন্ট। মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে যে ট্রেড ডিসকাউন্ট ইজ নট পার্ট অফ মাই ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। আজকে যদি আপনার একটা আইটেমের দাম 10 টাকা হয় আর আপনি যদি ধরেন 100টা আইটেম কিনেন, তাহলে কত টাকা হচ্ছে আপনার প্রাইস? 100 মাল্টিপ্লাই বাই 10 আপনার হচ্ছে 1000। কিন্তু যদি আপনি আজকে মানে 100টা আইটেম পারচেজ করছেন বলে আমি আপনাকে ডিসকাউন্ট দিচ্ছি, সেই ডিসকাউন্টটাকে আমরা বলে থাকি ট্রেড ডিসকাউন্ট। মানে পারচেজের সময় যে ডিসকাউন্টটা থাকে উই কল দ্যাট ডিসকাউন্ট ট্রেড ডিসকাউন্ট, এন্ড সেই ডিসকাউন্ট ইজ নট পার্ট অফ মাই ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। আর সেই ডিসকাউন্টটা আমি যখন ইনভয়েস করি আপনার ইনভয়েসের মধ্যে কিন্তু লিস্ট প্রাইস থাকে, ট্রেড ডিসকাউন্ট দিয়ে আপনার ফাইনাল যে ব্যালেন্সটা ওটার উপর আমার ইনভয়েস হয়। তাহলে আজকে যদি আপনি 1000 টাকার জিনিস যদি আপনি ট্রেড ডিসকাউন্ট পেয়ে যদি আপনি 900 টাকাতে আপনি যদি পারচেজ করেন, 100 টাকার ট্রেড ডিসকাউন্ট পেয়ে থাকেন, তাহলে আপনার ট্রানজাকশন কি হবে ডেবিট ক্রেডিট? 900 টাকার জন্য হবে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি একদম স্পট অন, ঠিক আছে। নাম্বার 2 ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট কিন্তু আপনার পারচেজের সময় না বা সেলসের সময় না, ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে যখন আপনার পেমেন্ট হচ্ছে, রাইট, এটা হচ্ছে যখন আপনাকে পেমেন্টের টার্ম যখন চলে আসে, আপনি যখন টাইমের আগে পেমেন্ট করেন বা যখন আপনি টাইমের আগে যদি পেমেন্ট রিসিভ করেন, আগে রিসিভ করলে আপনি ডিসকাউন্ট তাকে অ্যালাউ করবেন, আর আপনি যখন পেমেন্ট করবেন টাইমের আগে আপনাকে তখন আপনাকে আপনার সাপ্লায়ার কি করবে, আপনাকে ডিসকাউন্ট রিসিভ মানে আপনার জন্য ডিসকাউন্ট রিসিভড। ওকে, সো এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি করতে হবে আপনার?
খুব স্ট্রেট ফরওয়ার্ড, ডিসকাউন্ট অ্যালাউড যখন আমার হয় তখন আমার ডিসকাউন্ট অ্যালাউড ইজ আ ডেবিট বিকজ ইটস অ্যান এক্সপেন্স। ঠিক আছে, আমার কাস্টমার যদি আমাকে 120 টাকার জিনিস যদি আমাকে সেটেল করে 110 টাকা, তাহলে 10 টাকা হচ্ছে আমার ডিসকাউন্ট অ্যালাউড। ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে আমার খরচ, যেই টাকাটা আমি পাচ্ছি না। সো ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে আমার ডেবিট। আর আরেকটা জিনিস কি রিডিউস হবে, সেটা হচ্ছে আমার ট্রেড রিসিভেবল আমার কমে আসবে। সো ট্রেড রিসিভেবল আমার 10 টাকা করে কমে আসবে, এই টাকাটা আমি আর পাচ্ছি না। সেম ওয়ে যদি আমি এখন দেখি ডিসকাউন্ট অ্যালাউড কি হবে, সরি ডিসকাউন্ট রিসিভড কি হবে। আজকে আপনার 123 টাকা পেমেন্ট করার কথা ছিল, 3 টাকা আপনি তাকে আপনার সাপ্লায়ার আপনাকে ডিসকাউন্ট অ্যালাউ করেছে, তাহলে কত টাকা রেকর্ড করবেন আপনি? আপনার ডিসকাউন্ট রিসিভড ইটস অ্যান ইনকাম, কিন্তু যেই টাকাটা আপনি কম পেমেন্ট করবেন সেটা হচ্ছে আপনার ইনকাম। সো ইনকাম সবসময় কি হয়? ক্রেডিট। ডিসকাউন্ট রিসিভড হচ্ছে আপনার ক্রেডিট, আর ওই দিকে আপনার ডিসকাউন্ট পেয়েবলের যে পোর্শনটা আছে দ্যাট উড বি ডেবিটেড। ওকে, সো উইথ দিস আমার চ্যাপ্টার 4 এর আই হ্যাভ অলরেডি রিচ মাই ক্লোজার। ঠিক আছে, এখন যেটা আছে আমার অ্যাকাউন্টিং ফর ভ্যাট, আমি সময় থাকলে আপনাদেরকে করতে পারতাম, বাট আই হ্যাভ টু লেট ইউ গো। ঠিক আছে, এন্ড আপনাদের নেক্সট ক্লাস আছে। আর আপনাদের এই পর্যন্ত বইটা আপনারা গো থ্রু করবেন, এমসিকিউ গুলো আপনারা গো থ্রু করবেন। যদি কোনো জায়গাতে আটকায় থাকেন, চ্যালেঞ্জ থেকে থাকেন, তাহলে প্লিজ কাম ব্যাক। ওকে, আপনাদের এমনি কি মানে ধরতে পারছেন জিনিসগুলা? কোনো জায়গাতে কোনো চ্যালেঞ্জ আছে বা ডিফিকাল্টি আছে? না মানে আমি কিন্তু আপনাদের বাকিদের কাছ থেকে শুনতে চাচ্ছি। ঠিক আছে, 60 অফ মাই স্টুডেন্টস হু আর হিয়ার, আমি চাবো যে নেক্সট ক্লাসগুলোতে আমি আপনাদের কাছে শুনবো। সো চ্যাপ্টার 4 এর নেক্সট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে একটু বলে রাখছি। নেক্সট ক্লাস আপনারা কাইন্ডলি সবাইকে আপনারা একসাথে থাকবেন, কারণ ভ্যাট শেষ করে আমি আপনাদেরকে চ্যাপ্টার 6 এ চলে যাব। আমি চ্যাপ্টার 5 আমি পড়াবো না, পরে পড়াবো। চ্যাপ্টার 5 না করানোর আমার কারণ আছে। আমি আপনাদেরকে যাওয়ার আগে যদি একটু ডেবিট নোটটা একটু বলে যেতেন তাহলে ভালো হতো। ডেবিট নোটটা বলে না, ঠিক আছে শামিম। ডেবিট নোট হচ্ছে যে আপনি যখন আপনি সেল করেছেন, আপনি সেল করলে আপনার যে বায়ার সে যখন আপনার গুডসটা পেয়ে সে যখন দেখলো যে গুডস এর কোনো ফল্টই আছে, ঠিক আছে, বা ফল্ট আছে বা কোনো প্রবলেম আছে, তখন সে কি করবে? আপনি তো বায়ার, আপনি কি গুডস নিয়ে কি স্যাটিসফাইড? আপনি তখন কি করবেন? সেলারের কাছে একটা নোট পাঠাবেন যে এত টাকার গুডস তুমি ফেরত নাও, বা এত টাকার গুডস আমি পেমেন্ট করব না তোমাকে। সো আপনি যে তাকে যে মেসেজটা দিচ্ছেন সেই নোটটাকে আমরা বলি ডেবিট নোট। ক্লিয়ার? ওকে স্যার, বুঝেন? কিন্তু হ্যাঁ, এখন সেলার যখন আপনাকে একটা নোট ইস্যু করে জানাচ্ছে, হ্যাঁ আই হ্যাভ কনফার্মড যে গুডসটা আমি পাঠাইছি সেটা ফল্টি, বা তোমাকে আমি ওভারচার্জ করছি, বা তুমি যে রিটার্ন দিচ্ছ সেটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, এটা হচ্ছে আপনার যখন সেলার ইস্যু করে, দ্যাট ইজ মাই ক্রেডিট নোট এন্ড দ্যাট ইজ মাই সোর্স ডকুমেন্ট। কিন্তু আপনি যেটা সেলার ইস্যু করবে, হ্যাঁ সেটা সেলার ইস্যু করছে, কিন্তু আপনি যখন প্রথমে তাকে জানাবেন যে ভাই তুমি যে জিনিসটা দিচ্ছ দ্যাটস ফল্টি, সেটা হচ্ছে আপনার ডেবিট নোট এন্ড দিস ইজ নট ইওর সোর্স ডকুমেন্ট, কারণ দিস ইজ আ রিকোয়েস্ট। শামিম, আই হোপ ইউ আর ক্লিয়ার। হ্যাঁ জি স্যার, ঠিক আছে। সো উইথ দিস আই ক্লোজ। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।